নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কবুল বলার আগের মুহূর্তে আপু চেঁচিয়ে ভরা বাড়ির লোকের সামনে কাব্য ভাইয়াকে বলে উঠল, আমি এ বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে আমি সহ আমাদের পরিবারের সবাই অবাক চোখে তাকালাম আপুর দিকে। এসব কি বলছে আপু? আপুর কথা শুনে আব্বু গিয়ে আপুর সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস তুই রিয়া? আপু আব্বুর সামনে মাথা নিচু করে বলে উঠল, আব্বু, এই বিয়ে করে আমি আমার ছোট বোনের মরা মুখ দেখতে পারবো না। আপুর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, এসব কি বলছে আপু? কাব্য ভাইয়াকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে মানে? আপুর কথা শুনে আপু বলে উঠল, মানে কি বলতে চাইছিস তুই? আমি বলছি মাইশা কাব্যকে ভালোবাসে, ওকে না পেলে ও মরে যাবে। আপুর কথা শুনে আমি চরম প্রকার শক খেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আপুর দিকে। এত বড় মিথ্যে কথাটা কি করে বললো আপু? তাও আবার এমন সময় বিয়ের আসরে? এই মুহূর্তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এদিকে আব্বু আপুকে বলছে, তুই এসব কি বলছিস? আমি ঠিক বলেছি আব্বু। আর আমি এই বিয়ে করে আমার ছোট বোনের জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এই বিয়ে করতে পারবো না। আব্বু আপুর কথা শুনে ক্ষিপ্ত মেজাজ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রিয়া যা বলছে তা কি সত্যি মাইশা? আব্বুর কথা শুনে পুরো শরীর কাঁপছে আমার। আমার লাইফে দুজন মানুষকে আমি ভয় পাই, আর তাদের মধ্যে একজন হলো কাব্য ভাইয়া আর এই আব্বু। আর আজ কিনা এই ভাইয়াকে নিয়ে এত বড় মিথ্যে কথা বলল আপু। কেন করলো এমন আপু? এসব ভাবতে ভাবতেই আব্বু চেঁচিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? আব্বুর চেঁচানোতে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি কাঁপা কাঁপা চোখ নিয়ে আপুর দিকে তাকালাম। আপুর দিকে তাকাতেই আপু চোখের ইশারায় বলল হ্যাঁ বলতে। আমিও আপুর কথা মতো মাথা নাড়লাম। আমি মাথা নাড়াতেই আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ছলছল চোখে তাকালাম আব্বুর দিকে। আব্বু আমার আরেক গালে থাপ্পড় দিতে যাবে এমন সময় মামা এসে ধরলো আব্বুর হাত। আমার মামা হলো কাব্য ভাইয়ার আব্বু। কাব্য ভাইয়া হলো আমার মামাতো ভাই। মামা আব্বুর সামনে এসে বলল, এসব কি করছিস তুই? তাতে বরং রুমে গিয়ে ভালোভাবে কথা বলে সব ঠিক করে দেই। আব্বু মামার কথা শুনে মেজাজ গরম হয়েই হন হন করে রুমের ভেতরে চলে গেল। আর মামা আমার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মামা আমার হাত ধরে নিয়ে গেল। সাথে কাব্য ভাইয়াও আর আপু আছে। রুমের ভেতর মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। সাথে আছে কাব্য ভাইয়া, মামা, মামি, আপু, আম্মু আর আব্বু। এই মুহূর্তে শুধু মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, আপু এমন কেন করলো? আর আপু এগুলো করার জন্য তখন আমায় সরি বলেছিল। আপুকে নিয়ে যাওয়ার জন্য আমি রুমে আসতেই আপু বলেছিল, মাইশা একটু পর যা হবে তার জন্য সরি বনু। তখন আপুর কথাটা বলার কোনো কারণ বুঝতে পারিনি আমি, কিন্তু এখন সব বুঝতে পারছি আমি। এদিকে মামা আপুর হাত ধরে বলল, দেখ, যা হওয়ার হয়ে গেছে। মায়েশা যদি কাব্যের সাথে থাকতে চায় তাহলে আমরা কেন মানতে পারবো না? আর ভালোবাসা অন্যায় নয়, তাই আজকে কাব্যের সাথে মায়েশার বিয়ে হবে। মামুর কথা শুনে বুকের ভেতর ধক করে উঠলো আমার। কাবু ভাইকে বিয়ে করতে হবে ভাবতেই ভয় লাগছে আমার। কিন্তু এখন কি করব আমি? আর কি বা বলবো? আমি বলে দিব আপু মিথ্যে কথা বলছে? এই ভেবে আব্বুকে কিছু বলতে যাব এমন সময় আপু আমার কাছে এসে বলল, তুই যদি এখন কাউকে কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। আপুর কথা শুনে বড় বড় চোখ নিয়ে তাকালাম আমি। আপুকে আমি খুব ভালোবাসি, তাই বলে যাকে আমি ভয় পাই তার সাথে সারা জীবন কিভাবে থাকবো? আর কাব্য ভাইয়াও বা কেন মেনে নেবে আমায়? সে তো আপুকে ভালোবাসে। এমন সময় মামু কাব্য ভাইয়াকে বলল, তোর কোনো আপত্তি আছে মায়েশাকে বিয়ে করতে? মামুর এই প্রশ্নে উত্তরে ভাইয়া নিশ্চয়ই না বলবে, কিন্তু আমায় অবাক করে দিয়ে হ্যাঁ বলল। আমি চরম প্রকার শক খেলাম। কি বললো ভাইয়া? আমায় বিয়ে করতে তার কোনো আপত্তি নেই? ভাইয়ার কথা যেন আমার কানে এখনো বাজছে। মামু সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল, যার ফলে সবাই মেনে নিল আমায়। আর ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে কারোর কোনো আপত্তি নেই। কে কি বলছে সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি পাথরের মতো শুধু সব শুনে যাচ্ছি। কোণের বেশি সাজানো হলো আমায়। চোখের পানি যথাসম্ভব আটকে রাখার চেষ্টা করছি,
কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। অবশেষে কাজী আমায় কবুল বলতে বলল। আমি এখনো চুপ করে আছি। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি যেন ভেতর থেকে পাথর হয়ে গেছি। কাজী কয়েকবার কবুল বলার পর অবশেষে কবুল বলে দিলাম আমি। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। এদিকে রিয়া ভিতরে ভিতরে প্রচুর পরিমাণ খুশি হয়েছে, আবার মাইশার সাথে এমনটা করার জন্য অনুতপ্ত হচ্ছে। এমন সময় রিয়ার মাথায় হাত দিল রিয়ার আব্বু, তারপর বলে উঠল, এখন তোর কি হবে রিয়া? কিচ্ছু হবে না আব্বু, আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। এমন সময় একজন মহিলা এসে আব্বুকে বলল, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। বলুন। আপনার এই বড় মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে এখনই আমার ছেলে রাসেলের জন্য আপনার এই মেয়েকে আমি বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আব্বু কিছুক্ষণ নিশ্চুপ থেকে আপুর দিকে তাকালো। তখন রিয়া বলল, আব্বু তুমি যা বলবে তাই হবে। আব্বু আপুর কথা শুনে রাজি হয়ে গেল। তারপর ওই মহিলাও তার ছেলেকে সামনে আনলো আব্বুর। আব্বু ছেলেটিকে দেখে মুচকে হাসলো। তারপর ওই কাজীর কাছে গিয়েই আব্বু বলল আপুর বিয়ের কথা। সবাই সব শুনে প্রায় খুশি। তারপর আপুকে আর ওই ছেলেকে বিয়ের আসরে বসানো হলো। তারপর কাজী তাদের বিয়েও পড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কবুলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়ে গেল। এত কিছু হয়ে গেল, তারপরেও আমি পাথরের মতোই বসেছিলাম, যেন কোনো কিছুই কানে পৌঁছচ্ছিল না। একজনের বিয়ে দিতে এসে দুজনের বিয়ে হয়ে যাবে, তা আমি ভাবতেও পারিনি। সব শেষে দু বোনের একসাথেই বিদায় হলো। আমি এতটাই শক ছিলাম যে আমার চোখ বেয়ে শব্দহীন পানি পড়ছিল। গাড়িতে উঠতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ঢলে পড়লাম কারোর উপর, হয়তো কাব্য ভাইয়ার। আর কিছুই মনে নেই, সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই নিজেকে সাজানো ফুলের বিছানায় দেখতে পেলাম। মুহূর্তেই সবকিছু মনে পড়তেই আমি চেঁচিয়ে কান্না করে দিলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 2টা বাজে। কাব্য ভাইয়া রুমে ঢুকেই টেবিলের উপর থাকা কাচের গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেললো। আচমকা কোনো কিছু ভাঙার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার। তারপর উঠে যা দেখলাম তা দেখে ভয় আবার কলিজা কেঁপে উঠল। টপটপ করে রক্ত পড়ছে কাব্য ভাইয়ার হাত থেকে। আমি তা দেখে রীতিমতো ভয়ে ঘাবড়ে গেলাম। তারপর ভাইয়ার হাতের রক্ত দেখে কেন জানি খুব কষ্ট হলো। তারপর ভারী লেহেঙ্গা ধরে বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়ার সামনে গিয়ে বললাম, হে এসব তুমি কি করছো ভাইয়া? ভাইয়া কিছু বলল না, শুধু অগ্নির দৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। আমি রীতিমতো ভাইয়ার চোখ দেখে ভয়ে আধমরা হয়ে যাচ্ছি। তারপরেও এই মুহূর্তে ভয়টাকে উপেক্ষা করে ড্রয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ বের করে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তোমার হাতে ব্যান্ডেজ করে দিই, রক্ত পড়ছে। তোকে এত দরদ দেখাতে হবে না আমার উপর, তুই গিয়ে ঘুমিয়ে পড়। প্লিজ ভাইয়া, আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দিই। ভাইয়া আমার কথা শুনে কিছু বলল না। ভাইয়ার চুপ থাকাটা দেখে আমি এক বুক সাহস নিয়ে ভাইয়াকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলাম। এদিকে কাব্য ভিতরে ভিতরে খুব খুশি হয়েছে মাইশার কাজে, কারণ মাইশা তার জন্য ভাবে। এই প্রথমবার মাইশা সাহস করে নিজের ইচ্ছায় তার হাত ধরেছে। আর কাব্যর রেগে যাওয়ার কারণটা হলো, বিয়ের অনুষ্ঠানে মাইশা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলেছিল। তখন থেকেই কাব্য প্রচণ্ড রেগেছিল মাইশার উপর। আর রুমে ঢুকে মাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে আরও রেগে যায় কাব্য। আচমকা কাব্য আহ করে শব্দ করে ওঠে। সাথে সাথে মাইশা কাব্যের হাত ফু দিতে থাকে। মাইশা কাব্যর হাতে ব্যান্ডেজ দিয়ে বলে, তুমি বিছানায় শুয়ে পড়ো ভাইয়া, আর তুই? আমি সোফায় ঘুমিয়ে পড়ছি, তুমি ঘুমাও। সোফায় ঘুমাতে হবে না, বিছানায় ঘুমাবি তুই। কিন্তু তুমি? কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। ভাইয়ার ধমক শুনে আমি আর কিছু বললাম না। চুপ করে বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাইশা। প্রচণ্ড রেগে বিরক্ত লাগছে, শাড়ি পরতে পারছে না। পাক্কা 1 ঘন্টা যাবৎ ট্রাই করছে এই শাড়িটা পরার জন্য, কিন্তু কোনোভাবেই শাড়ির কুচি দিতে পারছে না। এদিকে বিছানায় ঘুমিয়ে আছে কাব্য, না জানি কখন উঠে পড়ে। তাহলে তো মাইশার মান সম্মান সব চলে যাবে। এখন কি করবে মাইশা, তাই ভাবছে। হঠাৎ করেই মাথায় ইউটিউব আন্টির কথা মনে পড়ল। ব্যাস, মোবাইলটা হাতে নিয়ে মাইশা ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কোনোরকমে কুচি দিল, কিন্তু খুব একটা ভালো হলো বলে মনে হলো না। মাইশা ভাবছে, এইভাবে বিয়ে হবে আগে জানলে
কিভাবে শাড়ি পরতে হয় মায়ের কাছ থেকে শিখে নিত। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে সোফায় বসে পড়ল মাইশা। এমন সময় কারো হাসির আওয়াজ শুনে সামনে তাকালো। সামনে তাকাতেই মাইশা অবাক হয়ে গেল, কারণ কাব্য হাসছে। তখন মাইশা ভাবে মামনির কাছ থেকে শাড়ি পরে আসবে। পা বাড়াতে নিয়েও আবার থেমে গেল, কেন জানি একটু সংকোচ বোধ হচ্ছে। কালকে যা হলো। এদিকে কাব্য মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো বুঝতে পেরেছে মাইশা কেন যাচ্ছে না। কাব্য কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে এগিয়ে গেল মাইশার দিকে। হঠাৎ করে ভাইয়াকে এভাবে কাছে আসতে দেখে ভয় ঘাবড়ে গেলাম আমি। ভাইয়া আস্তে আস্তে অনেকটা কাছে চলে আসলো আমার। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি, ভেতরে ভেতরে বুক কাঁপছে আমার। হঠাৎ ভাইয়া বলল, আমি পরিয়ে দিচ্ছি। ভাইয়ার কথা শুনে অটোমেটিক্যালি চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলছি কি ভাইয়া, তুমি শাড়ি পরিয়ে দেবে আমায়? হুম। হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়ে শাড়িটা পরতে হলো ভাইয়ার কাছে। ভাইয়া কুচি ঠিক করে দিয়ে চলে গেল ওয়াশরুমে, আর আমি এখনো শকড মুডে দাঁড়িয়ে আছি। কি করে পারলো ভাইয়া শাড়ি পরাতে? এমন সময় ফোনটা বেজে উঠলো আমার। উপরে আপুর নামটা দেখে এক রাশ অভিমান নিয়ে ফোনটা তুলে বললাম আমি, তুমি খুব পচা আপু, খুব পচা। কেন করলে এমনটা? কেন এত বড় মিথ্যে কথা বললে আমাকে দিয়ে? শান্ত হ মাইশা, আমি তোকে সব বলছি। আপুর কথা শুনে আমি নিজেকে শান্ত করে বললাম, বলো কেন এমন করলে? তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আব্বুর ভয়ে আমি তো ওর কথা বলতেই পারলাম না, তাই বাধ্য হয়ে এই মিথ্যা কথাটা বলতে হলো আমার। আমাকে ক্ষমা করে দে বোন। কিন্তু এখন তোমার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে, সেটা? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি বোন, কারণ ওই হলো রাসেল, আমার ভালোবাসার মানুষ। আপুর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। বাহ, এত সুন্দর নাটক করলে কালকে। সরি মাইশা, আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস কর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সব বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে আপু কাব্য ভাইয়ার সাথে আমি কি করে থাকবো তুমি বলো? তুমি তো জানো আমি কাব্য ভাইয়াকে কতটা ভয় পাই। ওনার মতো এত রাগী আর বদমেজাজি মানুষের সাথে থাকা যায় তুমি বলো? একটু কষ্ট করে নে, তবে আজ একটা কথা বলি, আমার এই কাজের জন্য একদিন তুই আমায় ধন্যবাদ দিবি, কারণ কাব্য যে তোকে। এতটুকু শুনতেই এমন সময় পেছন থেকে কাব্য ভাইয়া বলে উঠল। কার সাথে কথা বলছিস তুই? হঠাৎ করে কাব্য ভাইয়ের আওয়াজে ভয় পেয়ে গেলাম আমি আমতা আমতা করে বললাম, না মানে আপু। এই রে, আপুর সাথে বলা কথাগুলো সব শুনে নিল নাকি কাব্য ভাইয়া? তুই কি বলেছিলি রিয়াকে? এই বলে ভাইয়ার সামনে এগোতে লাগলো আমার দিকে। যা দেখে ভয় পেয়ে গেলাম আমি। এই রে, সব শুনে ফেলেছে মনে হয়। এই ভেবে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আজকে আর যাচ্ছি না আমি ভাইয়ার সামনে, এই ভেবেই নিচে চলে আসলাম আমি। রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে মামনি কাজ করছে। ভেতরে যাব কিনা যাব না এই ভেবে সংকোচ বোধ করছি। আচ্ছা, মামনিকে রেগে আছে আমার উপর? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। কিন্তু এটা তো মামনিকে বলা যাবে না। এমন সময় মামনি ডাক দিয়ে বলল, কি হলো মাইশা, তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মামনির কথা শুনে মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর মুচকি হেসে বললাম, না আসলে মামনি। থাক, আর বলতে হবে না। কালকের জন্য সংকোচ বোধ করছিস, তাই তো? মামনির কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামনি আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আমার তোর উপর কোনো রাগ নেই, যেটা আছে সেটা হলো অভিমান। কারণ কি জানিস, তুই আমায় এতটাই পর মনে করিস যে তুই কাব্যকে ভালোবাসিস। এটা বললে আমরা মেনে নিতাম না। আমি নিজেই জানতাম না, তোমায় কি করে বলতাম বলো তো? কি বললি? না কিছু না, আসলে মামনি কি বলো তো, তুমি তো জানো আপু আর কাব্য ভাইয়ার বিয়েটা সেই ছোটবেলা থেকেই তোমরা ঠিক করে রেখেছিলে, তাই আর কি। তাই সব মুখ বুঝে সহ্য করে নিলি। আর যাই হোক, তুই অন্তত কাব্যকে তো বলতে পারতি। আরে ধুর, কি বলতাম আমি? কাব্য ভাইয়া আমায় ভালোবাসে নাকি? নিশ্চয়ই কালকে আপু জোর জবরদস্তি করে ভাইয়াকে বিয়ে করতে বাধ্য করেছিল, তাই হয়তো বিয়ে করেছিল। কি হলো, কি ভাবছিস? কিছু না, সরি মামুনি, আর হবে না। মামুনি কিছু না বলেই খাবার নিয়ে চলে গেল টেবিলের কাছে।
আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। সবাই আমাকে ভুল বুঝছে। কিছুক্ষণের মধ্যে মামাও চলে আসলেন টেবিলের কাছে। তারপর আসলো তানিশা। আর তানিশা হলো কাব্যের ছোট বোন। তবে তানিশা আর আমার বয়স সেম। আমরা দুজনেই একসাথে একই ভার্সিটিতে পড়ি। আর আমরা দুজনেই অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারপর আমাকেও ডাক দিল মামুনি। আমিও আর কিছু না ভেবে গিয়ে বসে পড়লাম তানিশার পাশেই। এমন সময় নিচে নামলো কাবু ভাইয়া। ওনাকে দেখেই বুকের ভেতর ধক করে উঠল তখনকার বিষয়টার কথা মনে করি। তবে এই মুহূর্তে নিশ্চিত আছি কিছু বলবে না, কারণ এখানে এখন সবাই আছে। তারপর আর কি, সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। এমন সময় মামু বলে উঠল, কাব্য, এখন থেকে তুমি মাইশা আর তানিশাকে একসাথে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে যাবে। বিনিময়ে ভাইয়া কিছু বলল না, চুপচাপ ব্রেকফাস্ট করে রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মামা মামি দুজনেই চলে গেল। সবাই চলে যাওয়া দেখেই ঠাস একটা চাটি মারলাম আমি তানিশার মাথায়, কারণ তানিশা আমার সাথে কথা বলছে না। আমার চাটি খেয়ে তানিশা বিরক্ত ছাপা মুখ নিয়ে পড়ল, তুই আমার সাথে কথা বলবি না, শয়তান মাইয়া, তোর সাথে আরি। তানিশার কথা শুনে কিছু না বলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমি। তারপর বললাম, কেন বোন, কি হয়েছে? আমি কি করেছি? তুইও কি সবার মতো আমাকে ভুল বুঝলি? তুই কি করে পারলি বলতো এত বড় একটা কথা লুকাতে, যে তুই কাব্য ভাইয়াকে ভালোবাসিস? সবার কথা না হয় বাদ দিলাম, আমাকে তো বলতে পারতি। তুই জানিস কালকে রিয়া আপুর মুখে কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছিল। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড ভাবিস? এতক্ষণ পর বুঝতে পারলাম বোন আমার সাথে রাগ করেছে কেন। আমি তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে ওর রুমে নিয়ে গেলাম। তারপর ওকে সব খুলে বললাম। সব শুনে ও অবাক হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওর এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি বলে উঠলাম, তো দেখ, যেখানে আমি নিজেই জানতাম না সেখানে তোকে কি করে বলতাম বলতো? ও, এই ব্যাপার। কিন্তু আমি ভাবছি ভাইয়ার কথা, কি করে মেনে নিল তোকে? কি করে আবার? আপু নিশ্চয় বাধ্য করেছিল ভাইয়াকে। আমার কথা শুনে হাসলো তানিশা। এই কথার মাঝখানে ওর এইভাবে উচ্চস্বরে হাসার কারণ না বুঝতে পেরে বললাম আমি, আশ্চর্য, এখানে আমি হাসির মতো কি বলছি যে তুই এইভাবে হাসছিলি? কিন্তু তানিশা তার হাসি থামাতে পারছে না। আশ্চর্য, এভাবে হাসির কি আছে? কিছুক্ষণের মধ্যেই তানিশা তার হাসি থামিয়ে দিয়ে বলল, তুই এখনো কাব্য ভাইয়াকে ভাইয়া ডাকছিস? ও, এই ব্যাপার। আরে এতদিনের অভ্যাস কি করে একদিনে যাবে বল? তাই তো ভাইয়া ভাইয়া আসছে। সব বুঝতে পেরেছি, তবে হ্যাঁ, আমার সামনে বলেছিস ভালো কথা, আবার অন্য কারোর সামনে দাঁড়িয়ে বলিস না, ওকে? তারপর আর কি, পুরো সকালটা তানিশার সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। সারা দিন এটা ওটা করে কেটে গেল। আজকে একবারও ভাইয়ার সামনে যাইনি। না জানি সামনে গেলে কি করতো আমায়। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, এখন কি করব? রাতে তো যেতেই হবে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। তানিশাকে বললাম, আজকে তোর সাথে ঘুমাই, কিন্তু শয়তানটা রাজি হলো না। তোর কপালে পর জুটবে না, দেখিস। বান্দর মাইয়া একদম ভাইয়াটার মতো হয়েছে, শুধু রাগটা নেই। এসব বলতে বলতে একটা একটা করে রুমের দিকে এগোচ্ছি আমি। রুমের কাছে আসতেই আস্তে করে রুমের দরজাটা খুলে উকি দিলাম। অদ্ভুত বিষয়, ভাইয়া রুমে নেই, গেল কই? এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, তুই এইভাবে চোরের মতো উকি দিচ্ছিস কেন? আচমকা এমনটা বলাতে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। পেছন ঘুরে তাকিয়ে ভাইয়াকে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। আমতামতা করে বললাম, মানে কই কিছু না তো। সত্যি কিছু না? তাহলে এতটা ভয় পাচ্ছিস কেন? ভয় কেন পেতে যাবো? তুমি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো আমি? তার মানে তুই আমায় ভয় পাচ্ছিস না? না। আচমকা ভাইয়া আমার কথা শুনে সামনে এগোতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে রুমের ভেতর ঢুকে গেলাম। ভাইয়া রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল, যা দেখে আরো ভয় পেয়ে গেলাম আমি। এই রে, আমায় আবার মারবে নাকি? আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও আমায়। কথা দিচ্ছি আর জীবনে কোনো দিন ভাইয়াকে রাগী বদমেজাজি বলবো না। ভাইয়া দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগোতে লাগলো, যা দেখে আমি আমতা আমতা করে বললাম, দেখো ভাইয়া, তুমি কিন্তু এখন আমার সাথে রাগারাগি করতে পারো না। ও তাই নাকি? কেন পারবো না শুনি? দেখো ভাইয়া, তুমি এইভাবে এগুলো আমি কিন্তু চিৎকার দিব। দে না। কে বারণ করেছে? আমি কিন্তু সত্যি সত্যিই দিব। দে। এক পর্যায়ে আমি দেয়ালের সাথে লেগে গেলাম, কিন্তু ভাইয়ার থামার কোনো নামই দেখছি না।
আচ্ছা তো সরি ভাইয়া, আর হবে না। আমি আর কোনো দিন কিছু বলবো না। তা কি কি যেন বলেছিস? রিয়াকে আমি কেমন? কি বলেছি? কিছু তো বলিনি, শুধু বলেছি তুমি খুব ভালো। একদম মিথ্যা বলবি না। এদিকে ভাইয়া আমার এতটা কাছে চলে এসেছে যে ভাইয়ার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার সাথে অস্বস্তি লাগছে। সরি ভাইয়া, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। কাব্য কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ সারা রাত তুই আমার মাথা টিপে দিবি। কি? আমি পারবো না। তুই পারবি না? এই বলে ভাইয়া আমার দিকে আরো ঝুঁকে গেল। ভাইয়ার হঠাৎ করে এইভাবে ঝুঁকে যাওয়া দেখে ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠে বললাম আমি, পারবো পারবো। এদিকে মাইশার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে কাব্য বলল। এই তো গুড গার্ল। তারপর কাব্য আস্তে করে সরে আসলো মাইশার কাছ থেকে, তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশিক্ষণ চোখ বন্ধ করে থেকে আস্তে চোখ খুলে দেখলাম ভাইয়া বিছানায় শুয়ে আছে। আচমকা ভাইয়া বলে উঠল, কি হলো? আর কতক্ষণ লাগবে? এই তো আসছি। তারপর আর কি, অনিচ্ছা থাকা সত্ত্বেও গিয়ে ভাইয়ের মাথা টিপতে লাগলাম আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম। শালা, তোর কোনো দিন ভালো হবে না, একটা হনুমান গরু ছাগল মহিষ। এদিকে কাব্য বুঝতে পারছে মাইশা মনে মনে তাকে গালি দিচ্ছে, তারপরও কিছু বলল না, মনে মনে হাসছে সে। বেশ কিছুক্ষণ মাথা টিপে দেওয়ার পর এক হাত ব্যথা করছে আমার, কিন্তু এই হনুমানটা তা দেখতে পারছি না। তার মতো সে আরামে ঘুমিয়ে আছে। এভাবে করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে কাব্য চোখ খুলে মাইশাকে ঘুমিয়ে পড়তে দেখে আস্তে করে ওকে শুয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমি কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, যা দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম আমি। হাই, এখন যদি ভাইয়া আমায় এইভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই বকাঝকা করবে। এই ভেবে তাড়াতাড়ি করে ভাইয়াকে ছেড়ে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। একে একে সবাই নিচে চলে আসলো। কাব্য ভাইয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তারপর মামুনি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে মামা বলে উঠলেন, আজকে তুমি মাইশাকে নিয়ে ওদের বাসায় যাবে। না গেলে চলে না? না, তোমাকে যেতে হবে। কাব্য ভাইয়া আর কিছু বলল না। মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম। রুমে আসতেই দেখলাম কাব্য ভাইয়া বিছানায় বসে মোবাইল টিপছে। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে এসে তোকে নিয়ে যাব। ফিরে এসে যদি দেখি তুই তৈরি হোসনি, তাহলে কিন্তু তোকে এখানে রেখেই আমি চলে যাব। এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে চলে গেল বাইরে। আমিও আর কিছু না ভেবে আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে শাড়িটা হাতে নিয়ে চলে গেলাম মামুনির কাছে। মামুনির রুমে ঢুকতেই দেখলাম মামুনি বিছানায় শুয়ে আছে। অসময় মামুনিকে এভাবে শুয়ে থাকতে দেখে চিন্তিত স্বরে বললাম, কি হলো মামুনি, তুমি এই সময় শুয়ে আছো? শরীর খারাপ করছে নাকি? আরে না, এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বল, তুই এখানে কেন? মামুনির সামনে আমার হাতে থাকা শাড়িটা দেখিয়ে বললাম, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি পারছি না। মাইশার কথা শুনে মামনি হেসে বলল, এই ব্যাপার, আয় আমি পরিয়ে দিচ্ছি আর শিখিয়েও দিচ্ছি। মামুনির কথা শুনে মুচকি হাসলাম। তারপর মামুনি আমায় শাড়ি পরাতে পরাতে শিখিয়েও দিল কিভাবে শাড়ি পরতে হয়। পুরোপুরি না বুঝলেও মোটামুটি পেরেছি। মামুনি আমায় শাড়ি পরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি বলে উঠলাম, এইভাবে তাকিয়ে আছো কেন মামুনি? আমাকে ভালো দেখাচ্ছে না, তাই না? জানতাম এই শাড়িতে কখনোই আমাকে ভালো লাগবে না। এত বুঝিস কেন তুই? তোকে ভালো লাগছে না কে বলেছে? তোকে ভালো লাগছে, তাই তো তাকিয়ে আছি। মাইশা মামুনির কথা শুনে খুশি হয়ে গেল, তারপর মামুনির গালে হাত দিয়ে ধন্যবাদ জানালো। মাইশা মামুনির রুম থেকে বের হতেই তানিশার সাথে দেখা হলো। তানিশা মাইশাকে দেখে হা হয়ে তাকিয়ে রইল। তানিশা দৌড়ে এসে মাইশাকে জড়িয়ে ধরে বলল, ওরে ভাবি, তোকে তো সেই দেখাচ্ছি। মাইশা একটু ভাব নিয়ে তানিশাকে ধন্যবাদ জানালো, তারপর দুজনেই হেসে দিল। তারপর মাইশা ও তানিশা নিজেদের রুমের দিকে চলে গেল। মাইশা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি চলে এসছে। হা হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। আজকে ভাইয়া একটা ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে, ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সাজানো,
অসম্ভব সুন্দর লাগছে ভাইয়াকে। সত্যি কথা বলতে ভাইয়াকে খুব ভালো লাগে। কিন্তু যেদিন থেকে জেনেছিলাম ভাইয়ার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে, সেদিন থেকে আর ভাইয়ার দিকে অতটাও তাকাইনি। কিন্তু কে জানতো এই ভাইয়ার সাথেই আমার বিয়ে হয়ে যাবে। আমার এসব ভাবনার মাঝে এই ভাইয়া বলে উঠল, কি হলো, হা হয়ে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, না ও কিছু না। এরপর মাইশা খুশি মনে বলল। আমায় কেমন দেখাচ্ছে ভাইয়া? কাব্য কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে বলল। একদম পেতনিদের মতো লাগছে। এত সেজেছিস কেন? এমনি ভূতের মতো লাগে, তার উপর এত মেকআপ, একদম পেতনির মতো লাগছে। মুহূর্তের মধ্যেই মাইশার মেজাজ তুরকে গেল। কোথায় ভাবলাম ভাইয়া প্রশংসা করবে, তা না। এটা কি বলো? ধুর, এই জন্যই বলি মাইশা, যেচে প্রশংসা পেতে গেলে যা হয় আর কি। বোকা মেয়ে কোথাকার। এক ঠিকই হয়েছে, এসব বলে মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আমি। এমন সময় ভাইয়া বলে উঠল, কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? জামু, চলো। তারপর আমরা দুজনেই রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে নেমে মামুনি মামাকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাইরে। তারপর আমরা গিয়ে বসে পড়লাম গাড়িতে। তারপর ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। আমিও জানালা খুলে বাইরে তাকিয়ে রইলাম। না জানি বাড়িতে গেলে আম্মু আপু কি বলবে। নিশ্চয়ই আমায় খুব খারাপ বলবে। হঠাৎই মাইশার মন খারাপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর কাব্য গাড়ি থামালো। তারপর দুজনেই গাড়ি থেকে নামলো। মাইশার ভিতরে যেতে কেমন যেন লাগছে। তারপর কাব্যর পেছনে পেছনে চলে আসলো। দরজার কলিং বেল বাজাতেই মাইশার আম্মু এসে দরজা খুললো। এমন সময় আম্মুর পাশে এসে দাঁড়ালো রিয়া। রিয়াকে দেখে মাইশা কিছুটা অবাক হলো। তারপর দুজনেই ভিতরে ঢুকে গেল। স্নিগ্ধতার বিকেল বেলা জানালা ভেদ করে সূর্যের হালকা তাপ এসে পড়েছে কাব্য ভাইয়ার মুখে। কি অপূর্বই না লাগছে তাকে। ঘুমের ঘোরে ভাইয়াকে এতটা সুন্দর লাগে আগে জানা ছিল না আমার। বাড়ি এসে দুপুরের খাবার শেষ করে ভাইয়া আমার রুমে এসে ঘুমিয়ে পড়ল। সারাদিন এটা ওটা করার ফলে খুব একটা আশা হয়নি ভাইয়ার কাছে। আপুর সাথেও কথা বলেনি কাব্য ভাইয়া, হয়তো অভিমান করেছে। আমি কথা বলেছিলাম একটু আধটু। খারাপ লাগার বিষয়টা সেটা হলো আব্বু আমার সাথে কথা বলেনি, যেটা আমাকে সত্যিই খুব কষ্ট দিচ্ছে। রাসেল ভাইয়ার সাথেও কথা বলেছি, খুবই ভালো ব্যবহার তাদের, দেখতেও সুন্দর। বিয়েতে তো তার দিকে তাকানোই হয়নি। অবশ্য তখন তেমন কোনো পরিস্থিতি ছিল না। হঠাৎই আমার ভাবনার মাঝে ভাইয়ার ঘুম থেকে উঠে বলল, কি হলো, ওইখানে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? আচমকা এমনটা হওয়াতে মাইশা কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল। তোমায় আব্বু ডাকছে, তাই আম্মু তোমায় ডাকতে বলল, তাই এসছিলাম। ও, তাহলে ডাকতে এসে পেঁচার মতো তাকিয়েছিলি কেন? কাব্যর কথা শুনে মুহূর্তেই মাইশার মেজাজ বিগড়ে গেল। কি আমি পচা? তুমি কি তাহলে একটা হনুমান? কি বললি তুই? এই বলে কাব্য বিছানা থেকে উঠে দাঁড়ালো। যা, দেখে ভয় খেয়ে ঘাবড়ে গেলাম আমি। এই রে, এটা তুই কি বললি মাইশা? এখন কি হবে তোর? তোকে কে বাঁচাবে এখন শয়তান এই হনুমানের কাছ থেকে? এসব ভেবে আমতা করে বললাম, না না, কিছু বলিনি ভাইয়া, কিছু বলিনি। আমি তো মজা করছিলাম। মুখ ফসকে বেরিয়ে গেছে। ও, মজা করছিলি? দিনে দিনে দেখছি তোর সাহস বেড়ে যাচ্ছে। এই বলে কাব্য মাইশার দিকে এগোতে লাগলো। যা দেখে মাইশা কাঁপা কাঁপা গলায় বলল, দেখো ভাইয়া, তুমি কথায় কথায় এভাবে এগিয়ে আসো কেন? আমরা তো দূরে বসেও কথা বলতে পারি না কি? পারি তো, কিন্তু তুই কেন পিছনে যাচ্ছিস সেটা বল। এক পর্যায়ে কাব্য মাইশাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি যেন বলছিলি তুই? দেখো ভাইয়া, তুমি আবার প্যাচে বলছো, আমি তোমায় হনুমান বলেছি, তাই সত্য। ও, সদবোধ? আর তুই এখনো আমায় ভাইয়া ডাকছিস কেন? এর না মানে কি বলো তো ভাইয়া? আবার ভাইয়া? এর না মানে থুকু, অনেক দিনের অভ্যাস তো ভাইয়া। এই একদিনে কি করে যায় বলো? তোর তো দেখছি মুখে শুধু ভাইয়া ভাইয়া আসছে। ওয়েট, আমি কিছু করছি। আজকের পর আর তুই ভাইয়া ডাকবি না। সেটা কি করে? বলতেই ভাইয়া ঝুঁকে গেল আমার দিকে, যা দেখে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে ফেললাম আমি। আশঙ্কা কাব্য ভাইয়া আমার ঘাড়ে তার ঠোঁট ছুঁয়ে দিল। সাথে সাথে বরফের মতো শক্ত হয়ে গেলাম আমি। ভাইয়ার ঠোঁটের স্পর্শে আমি পুরো কেঁপে উঠলাম। হঠাৎ এই ভাইয়া আমার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল।
মুহূর্তেই ঘাড়ে ব্যথা অনুভব করলাম আমি। কিছুক্ষণ পর ভাইয়া আমায় ছেড়ে দিয়ে বলল, এটা হলো তোর শাস্তি। আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোকে এই শাস্তি পেতে হবে। এই বলে কাব্য ওয়াশরুমে চলে গেল। আর মাইশা এখনো হাবলার মতো তাকিয়ে রইল কাব্যর যাওয়ার দিকে। কাব্য যা বলে গেল সব যেন মাইশার মাথার উপর দিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ের দিকে তাকাতেই চোখ রসগোল্লার মতো হয়ে গেল। শয়তানটা এত জোরে কামড় দিয়েছে যে রক্ত বেরিয়ে গেছে। জায়গাটা চলছে ভীষণ। এই রে, এখন বাইরে যাব কিভাবে? সবাই দেখলে কি ভাববে? তোর কেন যে সারাদিন শুধু ভাইয়া ভাইয়া করি। এখন থেকে মুখ লাগান দিতে হবে মাইশা, না হলে শয়তানটা আরো ব্যথা দেবে। এই বলে চুলগুলো ছেড়ে দিয়ে ঘাড় ঢেকে দিল যাতে কেউ না দেখে। এমন সময় কাব্য বেরিয়ে আসলো। মাইশা কিছু বলল না। তারপর দুজনে চলে আসলো নিচে। আব্বুর রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, আর আমার পাশে দাঁড়িয়ে আছি কাব্বু ভাইয়া। রুমে এই মুহূর্তে আমি, আব্বু আর কাব্বু ভাইয়া আছি। আব্বু কাব্বু ভাইয়াকে দেখে বলল, কাব্য, ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। কাব্য মাইশার আব্বুর কথা শুনে সামনে গেল। মাইশা এখনো চুপটি করে দাঁড়িয়ে আছে। কাব্য সামনে যেতেই মাইশার আব্বু কাব্যর হাত ধরে বলল, আমি জানি কাব্য, আমরা যেটা করেছি সেটা হয়তো একদমই করা উচিত হয়নি। জানি তোর হয়তো রিয়ার জায়গায় মাইশাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে। বিশেষ কর আমি আগে জানলে মাইশাকে কখনোই তোর সাথে বিয়ে দিতাম না, কিন্তু তখন তোর বাবা এতটা জোর করলো আর তুইও রাজি ছিলি, তাই দিয়েছিলাম, না হলে দিতাম না। মাইশা আর শুনতে পারল না আব্বুর কথা। মাইশার জন্য তার আব্বু কাব্যর সামনে মাথা নিচু করে কথা বলছে, যেটা মোটেও মাইশার কাছে ভালো লাগছে না। মাইশা আর দাঁড়ালো না, ওখান থেকে দৌড়ে নিজের রুমে চলে আসলো। এদিকে কাব্য খেয়াল করেছে মাইশা ওখান থেকে চলে গেছে। এই মুহূর্তে কাব্যর নিজের কাছেও বিষয়টা খারাপ লাগছে। বিনা দোষেই মাইশা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু তো করারও ছিল না। এমনটা না করলে তো একসাথে 3টা মানুষ কষ্ট পেত। এই ভেবে দীর্ঘ শ্বাস ফেলল কাব্য। তারপর আব্বুর হাত ধরে বলল, যেটা হওয়া সেটা হয়ে গেছে, আর আমার কোনো অসুবিধা নেই মাইশাকে মেনে নিতে। মাইশার আব্বু কাব্যর কথা শুনে কাব্যর মাথায় হাত দিয়ে বলল। তোর কথা শুনে মনটা হালকা লাগছে কাব্য। তারপর আব্বু আর কাব্য এটা ওটা বলে গল্প করতে লাগলো। মাইশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর দীর্ঘ শ্বাস ফেলছে। অসম্ভব কষ্ট হচ্ছে মাইশার। মাইশার জন্য আব্বু মাথা নিচু করে কাব্যর সাথে কথা বলেছে, সেটা মোটেও মাইশার কাছে ভালো লাগছে না। এমন সময় পেছন থেকে মাইশার কাঁধে কেউ হাত রাখলো। পেছনে ঘুরে দেখে রিয়া। এই মুহূর্তে প্রচন্ড রাগ হচ্ছে মাইশার। মাইশার পিছনে ঘুরে রিয়ার হাত সরিয়ে বলল, তুমি আমার সাথে কথা বলবে না? তোমার জন্য আজকে আব্বু কাব্বু ভাইয়ার সাথে মাথা নিচু করে কথা বলছে। মাইশার কথা শুনে রিয়া বলল। তাই আমার উপর রাগ করছিস? বিনিময়ে মাইশা কিছু বলল না। মাইশাকে চুপ থাকতে দেখে রিয়া বলল, আমি জানি বোন, এই মুহূর্তে তোর আমার উপর খুব রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে, কিন্তু বিশ্বাস কর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুই জানিস আব্বু প্রেম ভালোবাসা কোনো দিনও পছন্দ করে না, আর এটাও জানিস আমি আব্বুকে কতটা ভয় পাই। তার সাথে সেই ছোটবেলা থেকেই কাব্যর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল আব্বু। তাই তো কিছু করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোর কথা বলতে হলো। তাই বলে আব্বু? তুই তো কাউকে ভালোবাসিসনি, তাই এখন এমন হচ্ছে। যেদিন কাউকে সত্যিকারের ভালোবাসে ফেলবি সেদিন দেখবি তোর মনে হবে আমি কোনো ভুল করিনি। আর আমি যেমন কাব্যকে ভালোবাসি না, তার সাথে কাব্য তো আমায় ভালো। এতটুকু বলতেই এমন সময় রিয়ার ফোনটা বেজে উঠল। রিয়া ফোনটা নিয়ে মাইশার গালে হাত দিয়ে বলল, প্লিজ বোন, কষ্ট পাস না, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এই বলে রিয়া চলে গেল। আর আমি ভাবছি আপুর বলা কথাটা, তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। ভালো আর বাসতে পারলাম কই, তার আগেই তো বিয়ে হয়ে গেল। ধুর। পরের দিন সকালবেলা কাব্বু ভাইয়া অফিসে জরুরি কাজ থাকার কারণে আমাদের চলে আসতে হলো। অবশ্য ভাইয়া বলেছে খুব তাড়াতাড়ি আমায় নিয়ে আবার আসবে। আপুরা থেকে গেল, হয়তো আরো কিছুদিন থাকবে, তারা তারপর যাবে। গাড়িতে বসে আছি আমি, ভালো লাগছে না। এইভাবে ধুম করে বিয়ে হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। জানালার দিকে তাকিয়ে আছি, বাহিরে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এমন সময় ভাইয়া বলে উঠল,
কি ভাবছিস? না কিছু ভাবছি না তো আমি। মন খারাপ করছে? না তেমন কিছু না ভাব। এটুকু বলে ঠোঁটে কামড় দিলাম আমি। তারপর তাকালাম ভাইয়ার দিকে। না কিছু শোনেনি। উফ বাঁচলাম বাবা, শুনলে হয়তো এখানেই। এরপর গাড়িতে আমাদের আর কোনো কথা হয়নি। পুরো রাস্তাটাই নীরবতায় কাটিয়ে দিলাম। বাড়ি ফিরে মামুনির সাথে কিছুক্ষণ কথা বলে সোজা রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। মাথা নিচু করে বিছানায় বসে আছি, আর বাকি সবাই রাগে লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আর সবার চেয়ে বেশি রাগে লুকিংয়ে তাকিয়ে আছে কাব্য ভাইয়া। অবশ্য দোষটা আমার ছিল। বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতরভাবে আঘাত পেয়েছি। গোসল করার সময় হঠাৎই পা পিছলে পড়ে যায়। আমার চেঁচানোর আওয়াজে কাব্য ভাইয়া আসে। তারপর আমার অবস্থা দেখে আমি কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর একে একে সবাই চলে আসে রুমে। এসেই সবার বকাঝকা শুরু। তুই কি কানা নাকি চোখে দেখিস না? কি করে পড়লি বলতো? সরি মামুনি, কি করে পড়ে গেলাম আমি নিজেও জানি না। কি করে পড়লাম আমিও জানি না মামুনি। এটা কোনো কথা মাইশা? সরি, আমার কি দোষ বলো? আমি তো। এই বলে মাইশা যেই না হাতটাকে একটু নাড়াতে গেল, তখনই ব্যথায় মুখ থেকে বেরিয়ে আসলো। আ মাইশার ব্যথার আওয়াজে মামুনি তাড়াতাড়ি করে একটা মলম নিয়ে আসলো। তারপর হাতে মলম লাগিয়ে দিল। তারপর একে একে সবাই চলে গেল, শুধু থেকে গেল কাব্য। কাব্য ভাইয়া চোখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে, যা দেখে ভয়ে চুপটি করে বসে আছি, কোনো কথা বলছি না। হঠাৎই ভাইয়া সামনে এসে বলল, তোর চোখ কোথায় থাকে? কখন কোথায় কিভাবে হাঁটতে হয় সেটাও জানিস না? ইডিয়েট মেয়ে কোথাকার। এতটুকু বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল কাব্য। কাব্য যেতেই মাইশা জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ধুর ভাল লাগে না। এমনিতেই মনটা ভালো ছিল না, তার ওপর হাতটায় ব্যথা পেয়েছি। উফ কি যে যন্ত্রণা করছে। এই বলে ফু দিতে লাগলাম আমি। ব্যথা পেয়েছি ঠিক আছে, তাই বলে ডান হাতেই ব্যথা হলো। আমি এখন খাবার খাবো কি করে? রাত 9টা। বিছানায় বসে আছি আমি, আর নিচে সবাই খাবার খাচ্ছে। অবশ্য মামুনি বলেছে নিচে সবাইকে খাবার দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে। সেই অপেক্ষায় বসে আছি আমি। হাতে ব্যথার কারণে আমাকে নিচে যেতে বারণ করেছে মামুনি। ধুর, এই মুহূর্তে নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে আমার। কি করে যে পড়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে খিদেও পেয়েছে খুব। এই মুহূর্তে আম্মুর কথা ভীষণ মনে পড়ছে আমার। এখন যদি বাসায় থাকতাম, আম্মু মামুনির মতো খাবার নিয়ে এসে খাইয়ে দিত। ভাবতেই মনে মনে খুশি, পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলাম আমি। সামনে তাকিয়ে কাব্য ভাইকে দেখে ভয়ে কিছুটা মাথা নিচু করে ফেললাম আমি। আবারও বকা দেয় কিনা কে জানে। হঠাৎই ভাইয়া এসে আমার পাশে বসলো, হাতে তার খাবার প্লেট। কিন্তু ভাইয়া কেন নিয়ে আসলো? মামুনির আনার কথা ছিল তো, কিন্তু এনেছে যখন খেতে তো হবেই। কিন্তু খাবো কিভাবে? আমি তো হাত নাড়াতেই পারছি না। এসব আলতু পালতু ভাবনার মাঝে এই ভাইয়া বলে উঠল, হা কর। কাব্যর কথা শুনে মাইশা চোখ বড় বড় করে তাকালো। মাইশা কাব্যর দিকে তাকিয়ে দেখলো কাব্য মাইশার দিকে এক লুকমা খাবার মুখের কাছে ধরে রেখেছে। মাইশা হা হয়ে তাকিয়ে রইল কাব্যর কাণ্ড দেখে। মাইশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাব্য বলে উঠল, কি হলো? কথা কি কানে যাচ্ছে না তোর? কাব্যর কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠল মাইশা। তারপর বলে উঠল, তুমি আমায় খাইয়ে দেবে ভাইয়া? তুই আবার আমায় ভাইয়া ডাকছিস? কাব্যর কথা শুনে ঠোঁটে কামড় দিল মাইশা। তারপর একসাথে বলতে লাগলো, সরি সরি ভাইয়া, সরি টুকু, প্লিজ রাগ করো না। আমি চেষ্টা করছি তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। প্লিজ এখন কোনো শাস্তি টাস্তি দিও না, এমনিতেই হাতে যন্ত্রণা সহ্য করতে কষ্ট হচ্ছে। এদিকে মাইশার কথা শুনে কাব্যর বুকের ভিতর ব্যথা শুরু হয়ে গেল। তার সাথে রাগও উঠতে লাগলো। তার তো ইচ্ছে একটা থাপ্পড় মেরে দিতে মাইশাকে। তারপর যথাসম্ভব নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে উঠল সে, ব্যথা তো করবেই। ওই রকম পাগলের মতো কাজ করলে তো ব্যথা পাবি। না জানি কিভাবে পড়ে গেছিস তুই। যা হয়েছে ভালো হয়েছে। স্টুপিড মেয়ে। আমি পাগল সাথে স্টুপিড? কি হলো, চুপ কেন? আর এত কথা শুনতে চাইনি। মা বললো তোকে খাবার খাইয়ে দিতে, তাই খাবার খাইয়ে দিচ্ছি। এত কথা কেন বলছিস তুই? তাড়াতাড়ি হা কর। ভাইয়ার ধমক সুরে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলাম আমি। এই প্রথমবার ভাইয়া আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে। এর আগে যতবার ভাইয়ার সাথে দেখা আর কথা হয়েছে ততবারই শুধু বকা দিত।
কোনো ছেলের সাথে কথা বলে মন্দ বলতো, রাগারাগি করতো। আর ভাইয়া রেগে গেলে খুব কড়া শাস্তি দিত। এই প্রথম ভাইয়া খুব কম বকা দিয়েছে, তার সাথে আবার খাবারও খাইয়ে দিচ্ছে। মনে মনে খুব ভালো লাগছে, ভাইয়া আমায় খাইয়ে দিচ্ছে আর আমি অপলকভাবে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। এই মুহূর্তে ভাইয়াকে সত্যি অন্যরকম লাগছে। কে বলবে এই ছেলেটা এত রাগী আর বদমেজাজি? বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমায় সব খাবার খাইয়ে দিয়ে খাবার প্লেট নিয়ে চলে গেল। আমিও পানি খেয়ে শুয়ে পড়লাম। কেন জানি না ভাইয়ার প্রতি এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আজ বুঝতে পেরেছি ভাইয়া আসলেই বাইরে থেকে যতটা রাগী বোঝা যায়, আসলে ভাইয়া ততটাও রাগী নয়, ভেতরটা হয়তো অনেক নরম। এভাবে মুচকি হেসে চোখ বন্ধ করে ফেললাম। ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম আমি। রাত 12টা। রুমে ঢুকে লাইট অফ করে দিল কাব্য। তারপর এসে বসে পড়ল বিছানায়। কাব্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার মুখের দিকে। জ্যোৎস্না ভরা রাতে জানালা ভেদ করে চাঁদের আলো এসে মুখে পড়ছে মাইশার। কতটাই না মায়াবী লাগছে মাইশাকে কাব্যর কাছে। কাব্যর হাত অটোমেটিকলি চলে যায় মাইশার মাথার কাছে, তারপর মুখ থেকে বেরিয়ে আসে, পাগলি মেয়ে একটা। আর এখন তো পাগলি বউ আমার। এই পাগলিটার জন্য সে ছোটবেলা থেকে পাগল আমি, অথচ এই পাগলিটা আজও বুঝতে পারলো না। কবে বুঝবি তুই কতটা চাই তোকে? তুই শুধু আমায় ভয় পেলি, কখনো ভালোবাসতে পারলি না। তবে আমি জানি আজও নয় কাল একদিন ঠিকই বুঝবি তুই আমার ভালোবাসা। আর আমি শিওর একদিন তুইও আমায় ভালোবাসবি, হয়তো আমার চেয়েও বেশি। কিন্তু কবে পাগলি, কবে আসবি সেই দিন? তোর মুখে ভালোবাসার কথাটা শোনার জন্য ব্যাকুল হয়ে আছে আমি। কবে এই ব্যাকুলতার অবসান ঘটবে? আমি জানি মাইশা তোকে যেভাবে বিয়ে করেছি আমি সেটা হয়তো করা উচিত হয়নি, কিন্তু কি করব বল, আর তো কোনো উপায় ছিল না। সেদিন তোকে ওইভাবে বিয়ে না করলে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম আমি। তার সাথে রিয়াও কষ্ট পেত। দীর্ঘ শ্বাস ফেলল কাব্য। তারপর মাইশার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে ঘুম ভাঙতেই দেখলাম ভাইয়া আমায় শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভাইয়া এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে আমি নড়তেও পারছি না। এখন কি করব? হাতের ব্যথায় তো কিছু করতেও পারছি না। হঠাৎই ভাইয়ার মুখের দিকে চোখ গেল আমার। কতটা সুন্দর লাগছে ভাইয়াকে। চুলগুলো পড়ে আছে কপালে, ইচ্ছে তো করছে হাত দিয়ে সরিয়ে দিই, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই পসিবল না। হঠাৎই ভাইয়া একটু নড়ে চড়ে উঠলো। ভাইয়াকে এভাবে নড়তে দেখে খিচে চোখ বন্ধ করে ফেললাম আমি উঠে গেছি দেখি না জানি কি বলবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে তাকালাম, ভাইয়া এখনো ঘুমিয়ে আছে। ভাইয়ার নড়ে যাওয়াতে কিছুটা সুবিধা হলো আমার। আস্তে আস্তে ভাইয়ার হাত ছড়িয়ে উঠে পড়লাম আমি। তারপর বিছানা থেকে উঠে চলে গেলাম ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। ভাইয়া তখনও ঘুমিয়েছিল। আমি আর কিছু না করে চলে গেলাম নিচে। দেখতে দেখতে কেটে গেল পুরো 1 সপ্তাহ। এখন আমার হাত আর আমি দুজনেই পুরোপুরি সুস্থ। এখন আর কোনো অসুবিধা নেই হাত নড়াচড়া করতে। এই সপ্তাহে প্রতিদিনই ভাইয়া আমায় খাবার খাইয়ে দিয়েছে। বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। আজকে থেকে বিষয়টা মিস করব। আমার ভাবনার মাঝে তৃষা রুমে এসে বলল, তোর কি হয়েছে? ভাইয়া তো মনে হয় আমাদের রেখেই চলে যাবে। তারপরও ভার্সিটিতে যেতেও তো দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি কর বোন। তানিশার কথা শুনে মাইশা তাড়াতাড়ি করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চলে আসলো। তারপর তানিশাকে বলল, চল আমি তৈরি। চলুন ভাবিজান। তানিশার কথা শুনে হাসলাম আমি। তারপর দুজনেই একসাথে চলে আসলাম নিচে। তারপর মামুনি আর মামার কাছে থেকে বিদায় জানিয়ে চলে আসলাম আমরা বাইরে। গেটের বাইরে বের হতেই দেখলাম কাপু ভাইয়া গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স প্যান্ট পরেছে, হাতা কোনোই পর্যন্ত ভোল্ট করা। ভাইয়াকে দেখেছি বেশিরভাগ সময়ই ব্ল্যাকেই পরে, আর দেখতেও খুব ভালো লাগে, যেমনটা এখন লাগছে। হঠাৎই চোখ গেল ভাইয়ার চোখের দিকে। ভাইয়া চোখ লাল করে তাকিয়ে আছে, যা দেখে কলিজার পানি শুকিয়ে গেছে আমার। না জানি এখন আবার কি বলে। আমার সামনে যেতেই ভাইয়া চেঁচিয়ে বলে উঠল, তোদের এত সময় লাগে আসতে? ভার্সিটিতে যাচ্ছিস নাকি বিয়ে বাড়ি? আর বলো না ভাইয়া, এই মাইশাই তো। এতটুকু বলতেই মাইশা তানিশার পায়ে পাড়া দিল। সাথে সাথে তানিশা আহ বলে চেঁচিয়ে উঠল। কাব্য হয়তো বুঝতে পেরেছে ঘটনাটা কি, তাই আর তেমন কিছু না বলে শুধু বলল, ঠিক আছে, এখন চল তাড়াতাড়ি, তোদের ভার্সিটি দিয়ে আমি অফিসে যাব। কাব্যর কথা শুনে
দুজনে একসাথে পেছনের সিটে বসতে গেলে কাব্য বলে উঠল, এই, তোদের কি আমাকে তোদের ড্রাইভার মনে হচ্ছে? একজন সামনে বস। এই বলে কাব্য ড্রাইভিং সিটে বসে পড়ল। মাইশা তানিশার হাতে খোঁচা মেরে বলল, তুই গিয়ে বসে পড়। আমি পারবো না, তুই গিয়ে বস। প্লিজ বস না বোন। না মানে না। এমন সময় কাব্য চেঁচিয়ে বলল, তোরা কি বসবি নাকি তোদেরকে রেখেই চলে যাব? ভাইয়ের চেঁচানোর আওয়াজে আমি আর কিছু না বলেই তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম ভাইয়ার সাথে সামনের সিটে, আর তানিশা পেছনে। আমরা বসতেই ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। কাব্য ভাইয়া আমাদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল তার অফিসে। আমরাও হাসি মুখ নিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। এমন সময় আমাদের সামনে আসলো দিহান। ও আমাদের ক্লাসমেট, বলতে গেলে আমরা ভালো বন্ধু। ও আমাদের সামনে এসে বলল, কিরে সাতচনীরা, তোরা এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই? দিহানের কথা শুনে তানিশা রেগে বলল, ওই, তুই আমাদের সাতশনী বলিস কেন? আমরা কি সাতশনীর মতো দেখতে? তানিশার কথা শুনে দিহান হেসে বলল, মাইশাকে না হলেও তোকে একদম ওই রকমই দেখতে লাগছে। তানিশা দিহানের কথা শুনে রেগে গিয়ে বলল, তুই কি বললি? দিহানের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার চেয়ে কয়দিন লাগে? তানিশার কথা শুনে দিহান দিল দৌড়, তার সাথে তানিশাও দিল দৌড়। তারপর শুরু হয়ে গেল তাদের মধ্যে লড়ালড়ি দৌড়। আর মাইশা ওদের কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। অবশ্য এটা নতুন নয়, ওরা সবসময়ই কোনো না কোনো কারণ নিয়ে সারাদিন ঝগড়া করবেই। হঠাৎই কেউ পেছন থেকে বলে উঠল, এত হাসো কেন? তোমার হাসি দেখলে তো আমি পাগল হয়ে যাই। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে দিয়ে পেছন ঘুরে তাকালাম আমি। সামনে আবির ভাইয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। উনি হলেন আমাদের ভার্সিটির সিনিয়র, কিন্তু প্রায় এসব আলতু ফালতু কথা বলে, যেটা আমার কাছে সবসময় বিরক্তিকর লাগে। যেমনটা এখন লাগছে। আমার বিরক্তকর মেজাজে উনি আবার বলে উঠলেন, কি হলো মাইশা, কথা বলছো না কেন? ভাইয়া প্লিজ আমার সাথে এই ধরনের কথা বলবেন না। আমার কাব্য ভাইয়া জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। কি হলো, চুপ কেন? না ভাইয়া, কিছু হয়নি, এমনি। তো এতদিন ভার্সিটিতে কেন আসোনি? আসলে ভাইয়া আমার এতটুকু বলতেই এমন সময় তানিশা আর দিহান ডাক দিল মাইশাকে। মাইশাও আর কিছু না বলে ওখান থেকে চলে আসলো। তারপর তিনজন মিলে চলে গেল ক্লাসরুমে। এদিকে মাইশা যেতে আবির হেসে বলল, আজকে যখন তুমি এসেছো তাহলে আমি আর দেরি করব না, আজকেই তোমার সব কথা বলে দিব। এই বলে হেসে চলে গেল আবির। আজকের মতো সব ক্লাস শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর তানিশা। কাপু ভাইয়াও ফোন করে বলেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের নিতে। ইউনিভার্সিটির মাঠে আসতেই সামনে এসে দাঁড়ালো আবির ভাইয়া। ওনাকে দেখে কিছুটা অবাক হলাম। উনি হাতে একটা গোলাপ ফুল নিয়ে বলল, মাইশা, আই লাভ ইউ। ওনার কথা শুনে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি সহ তানিশাও হা হয়ে তাকিয়ে আছে। আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে আবির ভাইয়া বলল, কি হলো মাইশা, কথা বলো। আবিরের কথা শুনে মাইশা বলে উঠল, ভাইয়া এসব কি বলছেন আপনি? আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া। মাইশার কথা শুনে আবির অবাক হয়ে বলল, এইসব তুমি কি বলছো? কবে হলো তোমার বিয়ার? আর কার সাথে হলো? আবিরের কথা শুনে তানিশা বলে উঠল, ভাইয়া সেটা অনেক বড় কাহিনী, এখন বলা যাবে না। আর বিয়েটা হয়েছে কাব্য ভাইয়ার সাথে। আবির ভাইয়া হয়তো অবাক হলো তানিশার কথা শুনে। হঠাৎই ভাইয়া বলে উঠল, তাহলে সরি মাইশা, তোমার সম্পর্কে না জেনেই এত বড় একটা ভুল করে ফেলেছি। আই এম সো সরি মাইশা। মাইশাও হালকা হেসে বলল, ইটস ওকে ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা বলি। জি বলুন ভাইয়া। এই গোলাপটা তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিছু মনে না করলে এটাকে তুমি নিবে? ভালোবাসা ভেবে নয়, এমনি জাস্ট ছোট্ট একটা গিফট হিসেবে নাও। আবিরের কথা শুনে মাইশার একটু খারাপ লাগলো, যার কারণে মাইশাও মুস্কি হেসে বলল, ঠিক আছে ভাইয়া, দিন। আমার কথা শুনে উনি খুব খুশি হয়ে গেলেন। তারপর তার হাতে থাকা গোলাপটা আমার দিকে এগিয়ে দিলেন। আমিও মুচকি হেসে গোলাপটা হাতে দিলাম। এদিকে দূর থেকে কাব্য এমন দৃশ্য দেখে চোখে আগুন জ্বলে উঠল তার। আবির ভাইয়া গোলাপটা দিয়েই চলে গেলেন। এমন সময় কোথা থেকে কাব্য ভাইয়া এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে ভার্সিটির বাইরে বের করে নিয়ে আসলো। আমাদের পেছন পেছন তানিশা আসলো।
আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণেই মনে হলো ভাইয়া কি তাহলে দেখে ফেললো নাকি। আবির ভাইয়ের কাছে থেকে গোলাপ নিয়েছি ভাবতেই ভয়ে ঢোক গেলাম আমি। ভাইয়া আমাকে গাড়ির সামনে নিয়ে এসে চেঁচিয়ে বলল, তোর সাহস কি করে হলো অন্য ছেলের কাছ থেকে গোলাপ ফুল নেওয়ার? কাব্যর ধমক শুনে মাইশা পুরো ভয়ে কেঁপে উঠল। এমন সময় তানিশা বলে উঠল, ভাইয়া তুমি যা ভাবছো তেমন কিচ্ছু নয়। তানিশার কথা শুনে কাব্য রেগে গিয়ে ধমক দিয়ে বাড়ি যেতে বলল। ভাইয়ার ধমক শুনে তানিশাও আর কিছু বলতে পারলো না। ভাইয়া ঘন ঘন শ্বাস ফেলছে, যাতে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে আছে। আমি আর তানিশা চুপটি করে কোনো কথা না বলে এই গাড়িতে বসে পড়লাম। তারপর ভাইয়াও কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। আর যাই হোক, এই রাস্তার ভেতর চেঁচামেচি করা ভালো দেখাবে না। ঝড়ের গতিতে ভাইয়া গাড়ি চালাচ্ছে, আর ভাইয়ার এমন কাজে আমি ভয়ে পুরো অর্ধেক হয়ে গেছি। না জানি এখন বাসায় গেলে কি করবে আমায়। 1.5 ঘন্টার রাস্তা আজকে ভাইয়া 10 মিনিটের মধ্যে নিয়ে এসছে, যা দেখে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে আছে। ভাইয়া গাড়ি থামাতেই আমি গাড়ি থেকে নেমে এক দৌড় আমার পাইকে বাসায় ঢুকেই সোজা তানিশার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি আমি। আজকে আর আমার পাইকে, আজকে কোনোভাবেই কাবু ভাইয়ার সামনে যাওয়া যাবে না, এই ভেবে বসে পড়লাম তানিশার বিছানায়। এদিকে কাব্য এখন গাড়িতে বসে ঘন ঘন শ্বাস ফেলে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমন সময় গাড়ির ভেতরে বসে থাকা তানিশা বলে উঠল কাঁপা কাঁপা গলায়, ভাইয়া রাগ করো না, আগে আমার পুরো কথাটা তো শোনো। কাব্য চুপটি করে বসে রইল। তানিশার প্রশ্নের কোনো উত্তর দিল না। তানিশা কাব্যকে এইভাবে চুপ থাকতে দেখে বলে উঠল, ভাইয়া তুমি যেটা ভেবেছো আসলে কাহিনীটা তেমন নয়। এই বলে তানিশা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাওয়া কাহিনী বলল কাব্যকে। সব শুনে কাব্য কিছু বলল না, শুধু এতটুকু বলল, তুই বাড়ি যা। ভাইয়া মাইশার কোনো দোষ নেই। তোকে যেতে বলেছি। কাব্যের কথা শুনে তানিশা আর কিছু না বলেই চলে গেল। কাব্য কিছুক্ষণ বসে কিছুক্ষণ একটা ভেবে গাড়ি চালিয়ে চলে গেল। এক রাশ ভয় নিয়ে বসে আছি তানিশার রুমে। কি করব এখন কিছু বুঝতে পারছি না। তোর কেন যে আবির ভাইয়ের কাছে থেকে গোলাপটা নিতে গেলাম, কিন্তু না নিলেও তো ভালো লাগতো না। কিন্তু এখন কি করব? কাপু ভাইয়া এখন আমায় নিয়ে কি করবে কে জানে, না জানি কতটা রেগে আছে। এমন সময় দরজায় টোকা দিল কেউ। সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার কাছে যেতেই তানিশা বলে উঠল, মাইশা দরজা খোলো, আমি এসেছি। তানিশার কণ্ঠ শুনে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিলাম। ও ঢুকতেই আবার দরজা বন্ধ করে দিলাম। আমি তানিশার দিকে তাকিয়ে বললাম, বোন এখন আমার কি হবে? আমি কিভাবে বলবো? এই বলে তানিশা চলে গেল ওয়াশরুমে। তানিশার কথা শুনে আরো ভয় পেয়ে গেলাম আমি। তারপর চুপটি করে তানিশার বিছানায় বসে রইলাম আর ভাবছি ভাইয়া আমার সাথে কি কি করতে পারে। রাত 9টা। তানিশার রুমে পায়চারি করছি আমি, আর তানিশা বিছানায় বসে মোবাইল গুতাচ্ছে। ইচ্ছে তো করছে কিছু একটা মেরে ওর মাথাটা ফাটিয়ে দিই। সারা দিনে কাবু ভাইয়া বাড়িতে আসেনি, না জানি কোথায় গেছে। এদিকে কি করব না করব কিছু বুঝতে পারছি না আমি। এমন সময় দরজায় নক করলো মামুনি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই মামুনি বলল, তাড়াতাড়ি খেতে আয়। মাইশা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, মামুনি কাব্বু ভাইয়া আসেনি? না আসেনি, আজকে তার দেরি হবে, কোনো একটা কাজ আছে তাই। এই বলে মামুনি চলে গেল। মামুনির কথা শুনে আমি মনে মনে প্রচুর খুশি হলাম। তারপর খুশি মনে আমি আর তানিশা চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষে এই টেবিলের পাশে বসে আছি। এখন কোথায় ঘুমাবো? তানিশার বাচ্চাই তো ওর রুমে যেতে দেবে না, এখন তো ওই রুমে যেতে হবে। এমন সময় মামুনি বলে উঠল, কি হলো, বসে আছিস কেন? যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়, কাব্যের ফিরতে দেরি হবে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমি আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম কাবু ভাইয়ার রুমে। রুমে ঢুকেই সোজা বিছানায় শুয়ে পড়লাম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার, ঘুম আসছে না। অতিরিক্ত ভয় থাকলে ঘুম আসে নাকি? বেশ কিছুক্ষণ নড়ে চড়ে কাটিয়ে দিলাম, তারপরেও ঘুম আসলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। কাবু ভাইয়া এখনো আসেনি। কেমন যেন টেনশন হচ্ছে আমার। এমন সময় দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলাম আমি। কাবু ভাইয়া ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোজা আমার দিকে এগোতে লাগলো। চোখ তার পুরো লাল হয়ে গেছে, দেখে বুঝতে পারছি ড্রিঙ্ক করেছে। ভাইয়াকে এভাবে আমার দিকে এগোতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তুমি ড্রিঙ্ক করেছো? কিন্তু তুমি তো ড্রিঙ্ক করো না।
এক প্রকার ঘাবড়ে গিয়ে কাপা কাপা গলায় মাইশা কাব্যকে বলল। এদিকে কাব্য ভাবছে সে কি করে ড্রিঙ্ক করলো। অফিসে নিজের রুমে বসে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করছিল কাব্য। বারবার নিজেকে বোঝাচ্ছিল যা হয়েছে তাতে মাইশার কোনো দোষ নেই। এসব ভেবে বেশ কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করতে পারল কাব্য। এমন সময় রুমে আসলো লাবণ্য। আর লাবণ্য হলো কাব্যের খুবই ভালো বন্ধু। লাবণ্য রুমে ঢুকে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। এই বলে সামনে তাকাতেই কাব্য লাবণ্যকে দেখে হেসে বলল। আরে তুই, কি খবর, কেমন আছিস? লাবণ্য কাব্যের কথা শুনে হেসে ভিতরে ঢুকে বলল, হ্যাঁ ভালো, তোর কি খবর? এই তো চলছে। তা তুই কবে ফিরলি দেশে? আমেরিকার হাওয়া আর ভালো লাগছে না নাকি? হ্যাঁ কালকেই ফিরেছি। কাল ফিরলে আজ এসেছিস কেন? কাল কি সমস্যা ছিল? দোস্ত রাগ করিস না, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, সারাদিন তো ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, তাই আর আসা হয়নি রে। এখন বল, আমায় বিয়ে কবে করছিস? লাবণ্যের কথা শুনে কাব্য উচ্চস্বরে হেসে দিল। লাবণ্য কাব্যের হাসি দেখে বলল, তুই হাসছিস কেন? লাবণ্যের কথা শুনে কাব্য নিজের হাসি থামিয়ে বলল, হাসছি তোর কথা শুনে। কি সব বলছিস তুই? আমি তোকে বিয়ে করতে যাব কেন? আর আমার বিয়ে হয়ে গেছে। কাব্যের কথা শুনে অবাক হয়ে লাবণ্য বলল, কি? কবে কখন করলি? বললি না তো আমায়। ওই, তোকে আমি বলিনি আমি বিয়ে করেছি? তোকে তো মেসেজ দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস। সত্যি তোর বিয়ে হয়ে গেছে? আরে সত্যি বিয়ে হয়ে গেছে। আর তুই তো আমার সব জিনিসই মজা মনে করিস। আর আমি তো মজা করছি পাগল। তুই কি ভেবেছিস আমি সত্যি সত্যি তোকে বিয়ে করতে বলেছি? কাব্য লাবণ্যের কথা শুনে আবারও হাসলো। তারপর বলল, জানি আমি, বহুবার করেছিস। এই বলে আবারও হাসলো কাব্য। এদিকে লাবণ্যের কাব্যর হাসি দেখে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে ভার্সিটির লাইফ থেকে লাবণ্য কাব্যকে ভালোবাসে, কখনো সাহস করে বলতে পারিনি। আর যতবারই বলেছে প্রত্যেকবারই কাব্য মজা মনে করে তা উড়িয়ে দিয়েছে। তারপর হঠাৎ করে তাকে 1 বছরের জন্য আমেরিকা যেতে হলো জরুরি কাজে, যার কারণে আর বলা হয়নি সিরিয়াসভাবে, বলা হয়নি কাব্যকে তার মনের কথা। এই মুহূর্তে লাবণ্য কাব্যকে কাছে পাওয়ার পুরো নেশায় ছিল। এতদিনের ইচ্ছে এইভাবে নষ্ট হয়ে যাবে তা হয়তো ভাবতেও পারেনি লাবণ্য। লাবণ্য হালকা হেসে বলল, তা মিষ্টি কবে খাওয়াচ্ছিস? আমার কিন্তু ট্রিট চাই। কাব্য হাসলো, তারপর বলল, ঠিক আছে, তুই যেহেতু বিয়েতে ছিলি না, তাই একটা ছোট্ট ট্রিট দেওয়াই চাই। এই নিয়ে দুজনের মধ্যে গল্প শুরু হলো। তারপর ওরা মিলে ঠিক করে রাতে একটা বড় ডিস্কে গিয়ে পার্টি করবে। কাব্য আর কিছু বলেনি। কাব্য বাসায় ফোন করে বলে দেয় তার আজকে ফিরতে দেরি হবে। কথা মতো রাতের সব কাজ শেষ করে তাড়াতাড়ি কাব্য বেরিয়ে যায় অফিস থেকে। রাতে ডিস্কে লাবণ্য সফট ড্রিঙ্কের সাথে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়ে কাব্যের হাতে দিল। এমন সময় কাব্যর সাথে দেখা হয়ে যায় তার আরেক বন্ধু রিয়াদের সাথে, যার ফলে লাবণ্য কাব্যকে ড্রিঙ্কস খাওয়াতে পারলেও যেটা করতে চেয়েছিল সেটা করতে পারেনি। রিয়াদ গাড়ি করে কাব্যকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। বর্তমানে কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, তুই সর, আমি ঘুমাবো। কাব্যের কথা শুনে মাইশা কিছুটা সরে বসলো। কাব্য বিছানায় শুয়ে পড়ল। এমন সময় মাইশা বিছানা থেকে উঠে যেতে নিলে কাব্য মাইশাকে ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? না মানে কোথাও না। এই বলে মাইশা আবারও বিছানায় বসে পড়ল। মাইশা বসতেই কাব্য এসে মাইশার কোমর জড়িয়ে ধরে ওর কুলে মাথা দিয়ে শুয়ে পড়ে বলল, একদম নড়বি না। ঠিক আছে। মাইশা কাপা কাপা গলায় বলল, তুমি কি আমার উপরে রেগে আছো ভাইয়া? এই, তোকে ভাইয়া বলতে বারণ করেছি না? সরি সরি, তোমার নাম ধরে ডাকবো তাহলে? না, জামাই বলে ডাকবি। কি? কানে শুনিস না তুই? না মানে আমি সত্যি ওই নামে ডাকবো তোমায়? ওই নামে না ডাকলে তোকে অনেক বড় শাস্তি দিব। কি শাস্তি দেবে তুমি? কথাটা বলতে কাব্য মুখ তুলে তাকালো মাইশার দিকে, যা দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল মাইশার। এদিকে কাব্য মাইশার দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎই কাব্য বলে উঠল, কি শাস্তি দেওয়া যায় বলতো? না, কোনো শাস্তি দেওয়া লাগবে না, আমি আর তোমায় ভাইয়া ডাকবো না।
তা ঠিক আছে, কিন্তু এখন যে ভাইয়া ডাকলি তার জন্য তো একটা শাস্তি তোকে পেতেই হবে। আর তার সাথে দুপুরেও তুই আমায় প্রচুর রাগিয়েছিস, তার শাস্তিও তোকে পেতে হবে। কাব্যের কথা শুনে মাইশা ভয়ে ঢুক গেল। তারপর কাপা কাপা গলায় বলল, বিশ্বাস করো, দুপুরে যেটা হয়েছে তাতে আবার কোনো দোষ ছিল না। ওই আবির ভাইয়া না বুঝে করেছিল। তারপর আমি তো তাকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে। আর তোমার মতো এত সুন্দর ছেলেকে রেখে অন্য কারোর দিকে তাকাবো কেন? সত্যি বলছিস? একদম সত্যি বলছি। এখন তাহলে একটা কিস কর। কাব্যের কথা শুনে মাইশার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। মুখ থেকে অটোমেটিকলি বেরিয়ে আসলো, কি? তুই কি কানে শুনিস? হঠাৎই কাব্য মাইশার দুগাল চেপে ধরে বলল, তুই কবে বুঝবি পাগলি? কি বুঝবো? আমার মাথা বুঝবি। তোকে কিছু বুঝতে হবে না, তোকে যেটা করতে বলেছি সেটা কর। না, আমি পারবো না, আমি ওসব পারি না। তুই পারবি না? না, সত্যি পারবি না? মাইশা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমি ওসব পারি না। আচ্ছা, গালি করলে চলবে? চলবে। তারপর আর কি, মাইশা তার চোখ বন্ধ করে মাথা নিচু করে আস্তে করে কাব্যের গালে চুমু দিল। প্রথমে বাম গালে, তারপর ডান গালে, তারপর কপালে। এভাবে কাব্য হাতের ইশারায় মাইশাকে বলছিল, আর মাইশা বেচারি আর কোনো উপায় না পেয়ে তাই করছিল। হঠাৎ কাব্য মাইশার মাথা ধরে মাইশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। ঘটনাটা হঠাৎ করে হওয়ায় মাইশা পুরো ভেবাচাকা খেয়ে গেল। কি হচ্ছে তার সবকিছু যেন মাইশার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরক্ষণে বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ সে। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। কাব্যের কাছ থেকে ছাড়া পেতে মাইশা জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বলল, এটা কি হলো? বিনিময়ে কাব্য কিছু বলল না। মাইশাকে তীব্রভাবে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভাঙল কাব্যের। মাথাটা ঝিমঝিম করছে তার। হঠাৎই বুকের উপর ভারী কিছু অনুভব করায় নিচের দিকে তাকালো। মাইশাকে তার বুকের উপর শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো কাব্য। হঠাৎই কাব্য কাল রাতে ঠিক কি হয়েছিল তা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে পড়ল না তার। সে আস্তে করে মাইশাকে ছাড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলো কাব্য। মাথাটা প্রচন্ড বেগে ভার হয়ে আছে তার। কাব্য তার মাথাটা ধরে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর সোফা থেকে উঠে নিচে চলে গেল। হঠাৎ ঘুম ভাঙলো আমার। পাশে কাব্য ভাইয়া না থাকায় আমি বুঝতে পেরেছি ভাইয়া উঠে চলে গেছে। তারপর আমিও বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই কাব্য ভাইয়াকে বিছানায় দেখতে পেলাম। আমি কিছু বললাম না, চুপচাপ টাওয়াল দিয়ে মুখ পুছতে লাগলাম। হঠাৎই কাব্য ভাইয়া বলে উঠল, কাল রাতে আমার কি কিছু হয়েছিল? কাব্য ভাইয়ের কথা শুনে আমি বুঝে গেছি ভাইয়ার কিছু মনে নেই। যাক, ভালো হয়েছে। আমি হালকা হেসে বললাম, কই না তো। তুমি কালকে ড্রিঙ্ক করে এসেছিলে, এটা কিন্তু ঠিক নয়। তুমি জানো কালকে তুমি তোমার মধ্যে ছিলে না, আর এসব ছাইপাশ খাবে না। কিন্তু তুমি তো এগুলো খাও না, কাল কেন খেয়েছিলে? মাইশার কথা শুনে কাব্য নিজেও অবাক। সত্যি তো, সেও এসব খায় না। আর তার যতদূর মনে পড়ে কালকে লাবণ্যের দেওয়া শুধু সফট ড্রিঙ্কসই খেয়েছিল। তাহলে কি ওটার মধ্যে কিছু মেশানো ছিল নাকি? অফিসে বসে আছে কাব্য আর ভাবছে তার সাথে কাল ঠিক কি হয়েছে, কিন্তু যতবারই ভাবার চেষ্টা করছে ততবারই ব্যর্থ সে। কারণ তার কিছু মনে পড়ছে না। শুধু এতটুকুই মনে পড়ছে, লাবণ্যের দেওয়া ওই জুসটা খাওয়ার পরই তার কেমন একটা লাগছিল। কিন্তু লাবণ্য কেন এমনটা করবে এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় রুমে ঢুকলো রিয়াদ। রিয়াদ ভিতরে ঢুকেই বলল, কি অবস্থা, কেমন আছিস তুই এখন? ভালো। কিন্তু তুই জানলি কিভাবে? কেন, ভুলে গেলি নাকি? কাল রাতেই তো তোর সাথে আমার কথা হয়েছিল, আর আমি তো তোকে বাড়িতে পৌঁছে দিলাম। ও আচ্ছা, আমার কাল কি হয়েছিল বলতো? আমার না কিছু মনে নেই। সব ভুলে গিয়েছিস? সব ভুলে যাওয়ারই কথা। কাল রাতে তুই ড্রিঙ্ক করেছিলি, তাও হাই লেভেলের। রিয়াদের কথা শুনে কাব্য অবাক হয়ে গেল। রিয়াদ আবারও বলে উঠল, কাল রাতে আমার বিশ্বাসই হচ্ছিল না যে তুই ড্রিঙ্ক করেছিলি। কাব্য চিন্তিত স্বরে বলল, বিশ্বাস কর রিয়াদ, কাল রাতে কি করে কখন ওইসব খেয়েছিলাম আমি বুঝতেই পারিনি। আমি তো শুধু লাবণ্যের দেওয়া সফট ড্রিঙ্কস খেয়েছিলাম।
কিন্তু সফট ড্রিঙ্কস খেলে তো নেশা হওয়ারই কথা নয়, হয়তো ভুল করে খেয়ে ফেলেছিস। রিয়াদের কথা শুনে ছোট্ট করে বলে উঠল কাব্য। হয়তো। তা এখন বল, কি খাবি তুই? চা না কফি? এখন কিছু খাবো না, আর আমার জরুরি কিছু কাজ আছে। কালকের বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম, তাই তোকে দেখতে এসেছিলাম। এই বলে কাব্যের সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ। এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না। এমন সময় রুমে আসে কাব্যের বাবা। আগে বিজনেসের সব কাজ উনি করতেন, এখন কাব্য করে, আর উনি ওনার চেম্বারে বসে থাকে। কাব্য তার বাবাকে ভেতরে আসতে দেখে অবাক হয়ে বলল, বাবা তুমি, কোনো কাজ ছিল? তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। কেন? কেন আবার? ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে। সেটা কিসের জন্য দরকার? আর মাইশার পড়াশোনা নষ্ট হবে তো। এখন যাওয়ার দরকার নেই বাবা, আমরা পরে এক সময় যাব। না, এখন যাবি তোরা। শোন, বেশি দূরে কোথাও যাওয়া দরকার নেই, আমাদের পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আস। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু শুনতে চাই না, তোকে যেটা বলেছি সেটাই কর। আমি তো রেণুকালাকে ফোন করে বলে দিয়েছি, সে সব গুছিয়ে রাখবে, আর কালকেই যাবি তোরা। বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারল না। এই মুহূর্তে কাব্যের মাথায় অন্য কিছু ঘুরছে, আর মনে মনে হাসছে। ছাদে বসে আছি আমি আর তানিশা। ভালো লাগছে না কিছু। হঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল। আম দেখলেই লোভ লাগে আমার। হঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললাম, দোস্ত আম খাবি? কোথায় আম? কেন, ওই যে গাছে। তানিশা সামনে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, যার গাছ সে দেখলে প্রচুর বকবে। আরে ধুর, বকবে না। আরে দেখলে তো বকবে, দেখবেই না। না না, আর ভাইয়া জানলে বকবে। চুপ কর তো, কেউ জানবে না, চল। না, আমি যাব না। তুই যাবে না, তোর শ্বশুর যাবে। আমার শ্বশুরকেই নিয়ে যা, তারপরেও আমি যাব না। তানিশা চল বলছি। দেখ মায়েশা, কেউ দেখলে প্রবলেম হবে। কেউ দেখবে না, চল। এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম। নিচে নেমে গাছটার কাছে যেতে ভালো লাগলো আমার। জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম, আমি গাছের কাছে তো চলে এসছি, এখন আম পারবো কিভাবে? সেটা তুই জানিস। মাইশা অনেকক্ষণ ভেবে বলল, গাছে উঠতে হবে। আরে না। তুই চুপ কর, তুই এখানে দাঁড়া, আমি উঠছি। কেউ আসলে আমায় বলবি। না শোন মাইশা, লাগবে না, তার চেয়ে চল বাসায় যাই। ভাইয়া জানলে। চুপ কর, আম তো নিতেই হবে। এই বলে ওড়নাটা কোমরে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি। আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে, তারপর আর একটা মারলাম। পরপর 5টা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচে উঠল। সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশার দৌড়। আমাদের আর পাইকে গাছের মালিক আস্তে আস্তে, আমরা দৌড়ে সোজা ছাদে চলে এসেছি। তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে এসে দিলাম। তারপরে পড়ে উঠলাম আমি। কেমন ছিল বল? ঠিকই ছিল, কিন্তু ভাইয়া জানলে। তখন থেকে তুই ভাইয়া ভাইয়া করছিস, তোর ভাইয়াকে ভয় পাই নাকি? তুই ভাইয়াকে ভয় পাস কি পাস না তা তো আমার ভালো করেই জানা আছে। কালকে তো ভার্সিটি থেকে এসেই দৌড়ে আমার রুমে চলে গেলি। হয়েছে, এখন চুপ করে তাড়াতাড়ি আমগুলো কাট। তারপর দুজন মিলে আম বানিয়ে খেলাম। সারা দুপুর এভাবেই কেটে গেল। রাতে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি। এমন সময় মামা বলে উঠলেন, মাইশা, কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়ি যাচ্ছিস। কেন আব্বু? এমনি যাবি, আর শোন, পুরো বাড়ি ঝাড়ু দিস। কি? আমি ঝাড়ু দিতে যাব? আমি যাব না। মাইশার কথা শুনে হেসে দিল মামু, তারপর বলল, আরে মজা করছিলাম। এদিকে কাব্য বিড়বিড় করছে, বাবা, তোমার মজাই ওর জন্য সাজা করে দিব। এই বলে মনে মনে হাসলো কাব্য। রাতে আমি আর কিছু বললাম না। অবশ্য এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে বহু বছর আগে। এখন কিচ্ছু মনে নেই। আবার যাবো ভাবতেই ভালো লাগছে আমার। কিন্তু শুধু আমরা দুজনেই যাচ্ছি এটা ভেবে কিছুটা ভয়ও লাগছে। রাতে ডিনার শেষ করে রুমে ঢুকতেই কাবু ভাইয়া বলে উঠল, চুরি করা আম খেতে খুব মজা ছিল, তাই না? ভাইয়ার কথা শুনে রীতিমতো ভয় কেঁপে উঠলাম আমি। এই রে, ও জানলো কিভাবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিসের আম? ওই আমি আর তানিশা ছাদে বসে আম খাইনি তো। ও, তার মানে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস? ভাইয়ার কথা শুনে আমি একদম বোবা বনে গেলাম। যা অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কি থেকে
কি বললাম আমি? এখন তোকে কে বাঁচাবে মাইশা? কিন্তু ভাইয়া কি করে জানলো? এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাদে যাওয়ার কথা। দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল। তখন বাড়ি থেকে ফেরার পথে মাইশাকে দৌড়াতে দেখে অবাক হয় সে। আর হাতে আম দেখে কাব্যের আর বুঝতে বাকি রইল না ও কোথা থেকে আম পেয়েছে। এসব ভেবে কাব্য বলে উঠল। কি হলো, কথা বলছিস না কেন? কাব্যের কথা শুনে হাত মুচড়াতে মুচড়াতে মাইশা বলল। না মানে সরি জামাই। মাইশার কথা শুনে কাব্য অবাক হয়ে বলল। কি বললি তুই? কই কিছু না তো, আজকের মতো সরি। বিনিময়ে কাব্য কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। কাব্যের কাজে মাইশা অবাক হলো। আরে বাহ, সত্যি সত্যি কিছু বললো না? বাহ বাহ, খুব ভালো। এই বলে নাচতে নাচতে মাইশা শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। মামুনি সবকিছু গুছিয়ে রেখেছিল। গাড়ি চালাচ্ছে কাব্য, আর আমি কাচের জানালা ভেদ করে বাইরে তাকিয়ে আছি। আমাদের গাড়ি এসে থামলো ইয়া বড় একটা গেটের সামনে। কাব্য গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে রহিম চাচা ইয়া বড় গেট খুলে ফেললেন। গেট খোলার সাথে সাথে কাব্য আবার গাড়ি চালাতে শুরু করলো। ভেতরে ঢুকে সামনে তাকাতেই মুখ থেকে জাস্ট বেরিয়ে আসলো, ওয়াও! কাব্য ভাইয়াদের বাগান বাড়ি এত সুন্দর হয়ে গেছে জানাই ছিল না আমার। পুরো রাস্তার চারদিকে ঘিরে আছে অসংখ্য ফুল গাছ। চারপাশে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট ফুল লাল গোলাপ। গোলাপ ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। চারিপাশে ফুলের গন্ধে মন হয়ে যাচ্ছে ফুরফুরে। কাব্য ভাইয়া গাড়ি থামাতেই আমি নেমে গেলাম গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে জোরে একটা নিঃশ্বাস নিলাম। ফুলের গন্ধে পুরো মন ভরে যাচ্ছে আমার। হঠাৎ একটা গোলাপের দিকে চোখ গেল। অসম্ভব সুন্দর দেখতে লাল গোলাপ। আমি সামনে গিয়ে যেই না ফুলটা ধরতে যাব এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, ফুল গাছেই সুন্দর, হাতে নয়, তাই ফুল ছিঁড়বি না। মনে মনে ভেবেছিলাম ফুলটা ছিঁড়ে মাথায় লাগাবো, কিন্তু আমার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিল কাব্য ভাইয়া। অবশ্য কথাটা সত্যি বলেছে, কিন্তু ভেতরে ভেতরে খারাপ লাগলো। আমি আর কিছু না বলে চুপচাপ সামনে এগোতে লাগলাম। মাইশার কাজ দেখে কাব্য একবার ফুলটার দিকে তাকিয়ে মুচকি হেসে ভেতরে চলল। বাড়ির ভিতরে ঢুকে দরজা খুলতে রেণু খালা এসে বলল। কেমন আছো মাইশা মামুনি? রেণু খালার কথা শুনে মাইশা মুচকি হাসলো। তারপর বলে উঠল। খুব ভালো আছি, তুমি কেমন আছো? মাইশার কথা শুনে রেণু খালা অনেক খুশি হলেন। তারপর বললেন, আমিও ভালো আছি। তোমরা উপরে যাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এমন সময় কাব্য এসে হাজির। কাব্য রেণু খালাকে দেখে বলল, কেমন আছো তুমি? এই বলে জড়িয়ে ধরল কাব্য মহিলাকে। মহিলা খুব খুশি হয়ে বলল, খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখন তোমার সাথে থেকে আরো ভালো থাকবো। তা তো থাকবে। এখন উপরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি, আর তোমাদের ব্যাগ নামানোরও ব্যবস্থা করছি। ঠিক আছে। এই বলে কাব্য চলে আসলো ওপরে। মাইশাও কাব্যর পিছনে আসলো। পুরো বাড়ি দেখে বোঝা যাচ্ছে কালকে হয়তো পুরো বাড়ি পরিষ্কার করেছে। পুরো বাড়িটাই খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। আমি আর ভাইয়া রুমে ঢুকলাম। কাব্য রুমে ঢুকেই গিয়ে বিছানায় বসে পড়লো, আর আমি পুরো রুমে চোখ বোলাচ্ছি। রুমটাও খুব সুন্দর করে গোছানো, তবে জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক বছরের পুরনো ফার্নিচার। এত বড় বাড়িতে কি করে রেণু খালা একা থাকে? আমার তো এক্ষুনি ভয় করছে। বাড়িটা অনেক বছর আগের পুরনো, তাই একটু ভয় ভয় করছে। আর এত বড় বিশাল বাড়িতে শুধুমাত্র 3 জন মানুষ। আমার ভাবনার মাঝে কাব্য বলে উঠল, কি এত ভাবছিস তুই? না তেমন কিছু না, ভাবছি এত বড় বাড়িতে রেণু খালা কি করে একা থাকে। বাড়ির সামনের দিকটা খোলামেলা হলেও ভেতরে কেমন যেন আমার খুব ভয় ভয় লাগছে। কাব্য মাইশার কথা শুনে হাসলো। কাব্যর হাসি দেখে বলল মাইশা, এতে হাসার কি আছে? না কিছু না। এই বলে কাব্য ওয়াশরুমের দিকে চলে গেল। হঠাৎই পিছন থেকে ফিসফিস করে মাইশার কানের কাছে গিয়ে বলল, মাইশা। আচমকা এমনটা হওয়ায় মাইশা পুরো ভয়ে চমকে উঠল। পিছনে তাকাতেই দেখলো কাব্য হাসছে। মাইশার আর বুঝতে বাকি রইল না, ফিসফিস করে মাইশাকে ভয় দেখাতে যাচ্ছে। মাইশা একটু ভীতস্বরে বলল, এসব কি? তুমি দেখছো যে আমি ভয় পাচ্ছি, আর তার উপর
তুমি আবার ভয় দেখাচ্ছ কেন? মাইশার কথা শুনে কাব্য হেসে বলল, সরি আসলে কি বলতো, তোকে ভয় পেতে দেখলে আমার হেব্বি লাগে। এই বলে আবারও হাসলো কাব্য। মাইশা ভীত স্বরে বলল, আমাকে ভয় পেতে দেখে তোমার তো মজাই লাগবে। বিনিময়ে কাব্য ছোট করে সরি বলে চলে গেল ওয়াশরুমে। এমন সময় দরজার কাছে এসে বলল কেউ, আপনাদের ব্যাগ। আমি সামনে গিয়ে দেখলাম একটা ছেলে, খুব একটা বয়স হবে না, তবে আমার চেয়ে বড়। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, ওই খাটের উপর রেখে দিন। আমার কথা শুনে ছেলেটি খাটের উপর ব্যাগগুলো রেখে আর কিছু না বলে চলে গেল। ছেলেটি যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি চলে আসলাম ব্যাগের কাছে। তারপর ব্যাগটা খুলে কিছু কাপড় চোপড় বের করে রাখলাম বিছানার উপর। এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো কাব্য ভাইয়া। ওনাকে দেখে হা হয়ে তাকালাম। এই মুহূর্তে কাব্য ভাইয়াকে অসম্ভব সুন্দর লাগছে। চুলগুলো ভিজে গেছে, এখনো সারা শরীরে পানি আছে অল্প অল্প, দেখে বোঝাই যাচ্ছে শাওয়ার নিয়ে এসছে। ভাইয়া চুল মুছতে মুছতে পড়ল, ওভাবে তাকিয়ে আছিস কেন? হঠাৎ করেই কাব্যের এমন কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল মাইশা। তারপর আমতা করে বলল, ইয়ে না মানে? তোর ইয়ে মানে ছাড়া আর কিছু আসে না? না তেমন কিছু না, আসলে কি বলতো, ওখানে একটা পাখি বসেছিল, সেটার দিকে তাকিয়েছিলাম। এই বলে মাইশা খাটের উপর থাকা সাদা রঙের চুড়িদার নিয়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে কাব্য আর কিছু না ভেবে তৈরি হতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মাইশা শাওয়ার নিয়ে চলে আসলো। এখন অনেকটা ফ্রেশ লাগছে। ওয়াশরুম থেকে বেরোতেই টাওয়াল নিয়ে মাইশা চুল মুছতে লাগলো। এদিকে কাব্য এক ধ্যানে তাকিয়ে আসছে মাইশার দিকে। অদ্ভুত এক চাহনি তার। কাব্য তাড়াতাড়ি তার চোখ নামিয়ে নিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমার জন্য খাবার নিয়ে আয়। হঠাৎ করে ভাইয়ার এমন কথা শুনে আমি পুরো কেঁপে উঠলাম। আমি তো ভুলেই গেছিলাম রুমে ভাইয়া আছে। আমি অবাক হয়ে বললাম, আমি? তুই ছাড়া আর কেউ আছে এখানে? না মানে, রেনু খালা তো বললো আমাদের জন্য খাবার আনছে। তাতে কি হয়েছে, তুই গিয়ে এখানে খাবার নিয়ে আয়। আমিও আর কিছু না বলে টাওয়ালটা বিছানার উপর রেখে চললাম নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলাম টেবিলের উপর বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রেখেছে রেনু খালা। আমি নামতেই উনি বলে উঠলেন, একা কেন মামুনি? কাব্য বাবা কোথায়? আসলে ভাইয়া উপরে বসে খাবার খাবে। তুমি এখনো কাব্যকে ভাইয়া ডাকছো? সরি থুকু, তুমি আবার বলো না ভাইয়াকে, মুখ ফসকে বেরিয়ে গেছে আমার। মাইশার কথা শুনে হেসে বললেন উনি। ঠিক আছে। তারপর একটা ট্রে করে কিছু খাবার বেড়ে দিল মাইশাকে। তারপর মাইশাও খাবারগুলো নিয়ে উপরে চলে গেল। মাইশা রুমে ঢুকে দেখলো কাব্য ল্যাপটপ নিয়ে বসে আছে। মাইশাও খাবারগুলো সামনে রেখে বলল, তোমার খাবার। ভাই আমার কথা শুনে আমার দিকে না তাকিয়ে বলে দিল, খাইয়ে দে। কাব্যের কথা শুনে মাইশার চোখ বড় বড় হয়ে গেল। মাইশা অবাক হয়ে বলল, কি? তুই কি কানে শুনিস নাকি? না মানে, আমি তোমায় খাইয়ে দিব? না তুই দিবি না, তোর পাশে যে ভূতটা আছে সে দিবে। ভাইয়ের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম, কারণ ছোটবেলা থেকেই এই ভূতেদের প্রচুর ভয় পাই আমি। আমি একবার আশেপাশে তাকিয়ে বললাম, আমি খাইয়ে দিব না বলিনি তো। তো তুমি এসব ভূত টুত কোথায় পাচ্ছ? একদম ভয় দেখাবে না আমায়। তুই কি ভূতের নাম শুনে ভয় পাচ্ছিস নাকি? কে বলেছে আমি ভয় পাচ্ছি? এতটুকু বলে কাপের পাশে বসে পড়লাম। তারপর কাব্যকে খাইয়ে দিতে লাগলাম। আমি ভেতরে ভেতরে আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি। এত ভয় কেন লাগছে আমার বুঝতে পারছি না। সব খাবার খাইয়ে দিলাম। তারপর ভাইয়া বলে উঠল, এখন থেকে রোজ আমার জন্য খাবার রুমে নিয়ে আসবি আর খাইয়ে দিবি। আর শোন, তুই গিয়ে খাবার খেয়ে এসে আমার মাথাটা একটু টিপে দিবি। এখন যা, আমার কাজ আছে। আমি হ্যাঁ না কিছু বলেই চুপ করে চলে আসলাম। বাইরে বেরিয়ে এসে, শালা আমি পারবো না তোর মাথা টিপে দিতে। আমারই কি কাজের মেয়ে পেয়েছিস? আর কে দেবে তোকে রোজ রোজ খাইয়ে? হ্যাঁ, পারবো না আমি। একা পেয়ে এখন তার সুযোগ নিচ্ছ, তাই না? শালা হনুমান বান্দর। এমন সময় পিছন থেকে কাব্য বলে উঠল, এই তুই কি বললি? কাব্যের কথা শুনে আত্মা কেঁপে উঠল মাইশার। এই রে, শুনে ফেলো নাকি? শুনে ফেললে এখন আবার কি হবে? এখন আমি কে বাঁচাবে? বিছানায় বসে ভাইয়ার মাথা টিপছি আমি, আর মিস্টার কাব্য আর আমি ঘুমিয়ে আছি। ইচ্ছে তো করছে মাথার সব চুল ছিঁড়ে ফেলি,
পাক্কা 2 ঘন্টা যাবৎ মাথা টিপছি আমি। হাতের আঙুল সব ব্যথা করছে আমার, কিন্তু এই শয়তানটার কোনো হুঁশ নেই। তখনকার ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হবে আমি বুঝতেই পারিনি। ভাগ্য ভালো, শুধু শেষের 2টা শব্দই শুনিয়েছিল, আর তাতেই আমার এই অবস্থা করেছে। সব শুনলে না জানি কি করতো আমায়। আমি একটু কাঁদো কাঁদো গলায় বললাম, জামাই হয়েছে, আর পারবো না আমি, হাত ব্যথা করছে, এইবারের মতো ক্ষমা করে দাও, আর কোনো দিন তোমায় কিছু বলবো না, সরি। কাব্য মাইশার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল। তুই কি বললি? মাইশাও কাব্যের কথা শুনে আনমনে বলে দিল। কি বলছি তোমায়? জামাই বলছি। তুমি তো সেদিন রাতে বলেছিলে জামাই ডাকতে, আজ থেকে তোমায় এই নামেই ডাক। কেমন যেন নামটা ডাকতে ভালো লাগে আমার। কি? আচ্ছা শোনো নাকি বলছি। কি? আর তুই কাছে আসছিস কেন? তেমন কিছু না, শোনো না, আজ থেকে তোমায় জামাই বলে ডাকবো, আর এইবারের মতো মাফ করে দাও, কথা দিচ্ছি আর তোমায় গালাগালি করবো না। ঠিক আছে। আমি কাপু ভাইয়ের কথা শুনে খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নেমে চলে গেলাম নিচে। উফ, এতক্ষণ পর শান্তি। শালাই পুরো হাতটা ব্যথা বানিয়ে দিল। এতটুকু বলে জিভায় কামড় দিলাম আমি, তারপর তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়লাম। এদিকে কাব্য বিছানায় শুয়ে ভাবছে। তুমি যে আর কত সরি বলবে মাইশা জানো? এই বলে হাসলো কাব্য। এমনিতেও একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে কাব্য। 2 ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছে। এসব ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কাব্য। বাড়ির চারদিকটা ঘুরে দেখছি আমি, চারপাশটা অসম্ভব সুন্দর। বাড়ির পেছন দিকে রয়েছে বড় বড় সব গাছপালা আর একটু অন্ধকার। অনেকগুলো গাছ একসাথে থাকার কারণে এমনটা মনে হচ্ছে। এখন প্রায় দুপুর 3টা বেজে গেছে, কিন্তু এখানে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসছে। এতটাই অন্ধকারে ঘেরা পেছনটা, আর সামনের দিকে এগোলাম না, এমনিতেই যেন ভয় লাগছে এখানে। এমন সময় আচমকা পেছন থেকে কেউ বলে উঠল, আপু, তোমায় কাব্য ভাইয়া ডাকছে। আচমকা এমনটা হওয়াতেই আমি পুরো কেঁপে উঠলাম। পরক্ষণে পেছনে তাকিয়ে সেই ব্যাগ এনে দিয়েছিল সেই ছেলেটাকে দেখতে পেলাম। মাইশা জোরপূর্বক একটু হাসি দিয়ে বলল, ঠিক আছে। ছেলেটি আর কিছু না বলে চলে গেল। এই ছেলেটি কেমন যেন হঠাৎ করে আসে, আর আমি চমকে যাই। তারপর তাড়াতাড়ি করে চললাম আমার জামাইটার কাছে, না জানি আবার কি বলবে। রুমে ঢোকার সাথে সাথে কাব্য বলে উঠল, আজকে তুই আমার জন্য রান্না করবি। কাব্যের কথা শুনে মাইশা অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? শোন, আমি কিন্তু একটা কথা একবারে বেশি 2বার বলতে পছন্দ করি না, তাও তোর জন্য বলা লাগে বারবার। রান্না করবি, বুঝতে পেরেছিস? মাংস রান্না করবি খুব সুন্দর করে। রান্না ভালো না হলে তোর খবর আছে। কিন্তু আমি তো রান্না করতে পারি না। ওসব আমি জানি না, জানিস না শিখে নিবে। রেণুখালা আছে না, তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চা, রাতে তোর হাতে রান্না খাবো আমি। আর একটা কথা, রেণুখালার কাছ থেকে শুধু জেনে নিবি, রান্না কিন্তু তুই করবি, বুঝতে পেরেছিস? যদি দেখি রেণুখালা তোকে রান্না করে দিয়েছে, তাহলে তো বুঝতেই পারছিস কি হবে। তোকে রাতের বেলা ওই আমাদের বাড়ির পিছনে রেখে আসবো। কাবু ভাইয়ের কথা শুনে ভয় ঢোক গেলাম আমি। ওনাকে বিশ্বাস নেই। চাইলে রেখেও আসতে পারে, এজন্যই বলছিলাম বেশি প্যাক প্যাক করিস না। যেই জেনেছে তুই ভয় পাচ্ছিস, সেই থেকে ব্ল্যাকমেল করছে। এসব ভেবে আমি জাস্ট হাঁ হয়ে চুপ করে বেরিয়ে আসলাম বাহিরে। এখন কি করব আমি? আমি তো রান্না করতে পারি না, তাও আবার মাংস। ও নো, এখন কি করব আমি? কাবু ভাইয়া আমাকে একা পেয়ে এত কিছু করবে। আগে জানলে আমি কখনোই আসতাম না। মামনি, তোমার ছেলে আমায় পাগল বানিয়ে ছাড়বে। এমন সময় কাব্য চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি করিস। আমি আর কিছু না ভেবে চুপচাপ নিচে চলে আসলাম। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। কি করে মাংস রান্না করে জানি না, এই জন্যই মা বারবার বলতো মাইশা একটু রান্না শিখ। কিন্তু না, শিখবি কেন? শিখলে তো মোবাইল টেপার সময় পাবি না। এখন বোঝ তুই মাইশা, থুর। এমন সময় পিছন থেকে রেণুখালা বলে উঠলেন, কি হলো মাইশা মামনি, তুমি রান্নাঘরে? কিছু কি লাগবে? রান্না করব। রেণুখালা মাইশার কথা শুনে অবাক হয়ে বলল, কি? আমাকে বলো তুমি কি খাবে, আমি রান্না করে দিব। এমন সময় কাব্য বলে উঠল, একদম না, আজকে রান্না মাইশা করবে। রেণুখালা কাব্যের কথা শুনে বলল, কিন্তু
কোনো কিন্তু নয়, তুমি শুধু ওকে বলে দাও কি করে মাংস রান্না করে, তারপর আর কোনো কাজ নেই তোমার। তুমি গিয়ে রুমে বসে থাকবে, আর এখানে মাইশা একা রান্না করবে। রেণুখালাও আর কিছু বলতে পারল না কাব্যর মুখের উপর। তারপর কাব্যর কথা মতো রেণুখালা মাইশাকে বলল কি করে রান্না করতে হবে। তারপর চলে গেল, কিন্তু কি বলল মাইশা তো বুঝতেই পারল না। এখন রান্না করব কিভাবে? সবার আগে ফ্রিজ খুলে মাংস বের করলাম আমি, তারপর কাটাকাটি শুরু করলাম। জীবনে যা করিনি আজ তা করতে হচ্ছে। কান্নার রোল পড়ে গেল পেঁয়াজ কাটতে কাটতে। সবকিছু গুছিয়ে নিতে নিতে আবার পুরো সন্ধ্যা পেরিয়ে গেল। এখন রান্নার পালা। রেণুখালা কি বলল সব তো ভুলে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছি। হঠাৎই ইউটিউব আন্টির কথা মনে পড়লো। মাইশা এই আইডিয়াটা এতক্ষণ কেন আসলো না? তারপর আর কি ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখে রান্না করতে শুরু করে দিলাম। না জানি কেমন হবে রান্না, আল্লাহ মালুম। রাত 8টা। কাব্য ভাইয়ের রুমে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি আমি। কে জানি কেমন হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কি না। কাব্য ভাইয়া তার ল্যাপটপটা বিছানার উপর রেখে বলল, নিয়ে আয়, আমায় খাইয়ে দে। মাইশাও কিছু বলল না, চুপচাপ খাবার নিয়ে বসে পড়ল বিছানায়। তারপর বলল, বলছি কি, খাবার যদি ভালো না হয় তাহলে কি সত্যি সত্যি আমায় বাড়ির পেছনে রেখে আসবে? ভাইয়ার কথা শুনে চোখ মুখ লাল হয়ে গেল আমার। এই রে, খাবারটা যেন ভালো হয়। বিশ্বাস বলে খাবার খাওয়াতে শুরু করলাম আমি। প্রথমবারে ভাইয়ার রিয়েকশন দেখে কিছু বুঝলাম না আমি, তাই নীরব স্বরে বললাম, কেমন হয়েছে? খারাপ হয়নি। ভাইয়ার কথা শুনে একটা ছোট্ট শ্বাস ফেলাম আমি। যাক বাবা, আমার আর ভয় নেই কোনো। তারপর আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়াতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর ভাইয়াকে খাইয়ে দিলাম সব খাবার। তারপর চলে গেলাম নিচে। তারপর আমি রেণু খালা একসাথে খাবার খেলাম। উনিও প্রশংসা করলো আমার। সবে ইউটিউব আন্টির কামাল। জিও আন্টি। রাত 10টা, বিছানায় শুয়ে আছি, আর কাবু ভাইয়া পাশে নাক টেনে ঘুমোচ্ছে। এই বাগান বাড়িটা গ্রামের দিকে হয়, খুব একটা রাত না হলেও বোঝা যাচ্ছে গভীর রাত। ঘুম আসছে না চোখে। ওদিকে বাতাসে পর্দা উঠছে, আর হঠাৎ হঠাৎ কেমন যেন একটা শব্দ হচ্ছে। বারবার এমনটা হওয়াতে ভয় লাগছে ভীষণ। রুমের লাইট অফ থাকার কারণে ভয়ও লাগছে। চারদিকে কুটকুটে নীরবতা, ভয় লাগছে ভীষণ। হঠাৎই বাইরে থেকে কেউ একটা জোরে শব্দ করে চিৎকার করে উঠল। আমি তো ভয় শেষ, কি করব কিছুই বুঝতে না পেরে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভয়ে হাত পা কাঁপছে আমার। ছোটবেলা থেকেই একা রুমে ঘুমোতে আর এই ভূতেদের প্রচুর ভয় পাই আমি। মাঝে মাঝে তো আমি রুমের লাইট জ্বালিয়েই ঘুমাতাম। এদিকে আচমকা মাইশা কাব্যকে জড়িয়ে ধরাতে কাব্য কিছুটা অবাক হলেও পরক্ষণেই মনে মনে খুশি হয়ে সেও জড়িয়ে ধরল মাইশাকে। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মাইশার। চারদিকে পাখির আওয়াজ। সকালের এই স্নিগ্ধতার আলোতে পুরো রুম আলোতে ভরে গেছে। মাইশা আস্তে আস্তে চোখ মেলে তাকালো। হঠাৎই কাব্যের দিকে চোখ গেল। ঘুমিয়ে আছে বেঘুরে সে। হঠাৎই মাইশার মনে পড়ল যে সে কাব্যকে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি সরে যেতে নিলে মাইশা বুঝতে পারল যে কাব্য মাইশাকে জড়িয়ে ধরে আছে। মাইশা এখন কি করবে তাই ভাবছে। হঠাৎই কাব্যের মুখের দিকে চোখ গেল আমার। কি সুন্দর লাগছে, সূর্যের আলো ভরা রোশনিতে আরো অনেক বেশি সুন্দর লাগছে কাব্যকে। ইচ্ছে তো করছে কাব্যের গালে ছোট্ট একটা চুমু দিয়ে দিই। পরক্ষণে মনে হলো যদি বুঝে যায় তাহলে আবার কি হবে। এসব আলতু ফালতু ভাবনার মাঝে হঠাৎই ভাই একটু নড়ে উঠল। সাথে সাথে আমি আমার চোখ খিচে বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুললাম আমি। কাব্য এখনো ঘুমিয়ে আছে। সেই সুযোগে আস্তে আস্তে কাব্যকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম আমি। তারপর চলে গেলাম ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিচে গেলাম আমি। এর ভিতর কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তারপর আমরা তিনজন একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে কাব্য আবার নিচের রুমে চলে গেল। মাইশা কাব্যের সামনে দাঁড়িয়ে আছে, কারণ মাইশা কাব্যকে কিছু বলতে চায়। এমন সময় কাব্য বলে উঠল, কি হলো, কিছু কি বলবি? মানে? এত মানে মানে না করে তাড়াতাড়ি বলে ফেল। বলছিলাম কি, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আমি কি বারণ করেছি তোকে? না মানে তুমি যাবে আমার সাথে। একা একা ভয় না থুকু, ভালো লাগছে না। কেন? রেণু খালাকে নিয়ে যা।
উনি গেলে কি আর তোমায় বলতাম নাকি? না মানে উনি যাবে না, ওনার কাজ আছে, তাই তুমি চলো প্লিজ, চলো না জামাই। আচ্ছা ঠিক আছে চল। ভাইয়ার কথা শুনে আমি খুশি হলাম। তারপর আর কি, ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি। জায়গাটা খুব সুন্দর। গ্রামীণ এক রাস্তা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর সুন্দর খালবিল আর নদী। মাটির রাস্তায় চারপাশে রয়েছে ছোট থেকে শুরু করে বড় বড় সব ধরনের গাছ। তাদের মাঝখানে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু বাড়িঘর। ফসলের জন্য রয়েছে চারপাশে বিশাল বিশাল মাঠ। হঠাৎই মাইশার চোখ গেল সামনে থাকা খেজুর গাছের দিকে। একটা লোক রসের হাঁড়ি নামাচ্ছে, যা দেখে মাইশার মুখে পানি চলে আসলো। মাইশা কাব্যর হাত ধরে বলল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।